এবার আসছে আশা করি। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। হ্যাঁ এসছে। ঠিক আছে, ঠিক আছে। তো লজিক গেটস কার কতটা মনে আছে? লজিক গেটস কার কতটা মনে আছে? এগুলো আমরা পড়েছিলাম হচ্ছে ক্লাস 12 টুয়েলভের লাস্টে। লাস্টের দিকে ছিল, ক্লাস 12 টুয়েলভ। ছিল, ক্লাস 12 ছিল। তো মনে আছে কিছু? এগুলো খুব মজার মজার জিনিস ছিল। ছবিগুলো কিছু কিছু মনে হুম, আছে। 3 রকম গেট হতো। আচ্ছা, সবার আগে এইগুলো কি করে? এগুলো লজিক্যাল ফাংশন নিয়ে কাজ করে। লজিক্যাল ফাংশন মানে হচ্ছে তোমার রেজাল্ট 2 রকম হতে পারে, একটা হচ্ছে ট্রু আর একটা হচ্ছে ফলস। ঠিক আছে? তো এই ট্রুটাকেই নর্মালি আমরা 1 দিয়ে রিপ্রেজেন্ট করি, আর ফলসটাকে নর্মালি আমরা 0 দিয়ে রিপ্রেজেন্ট করব। ঠিক আছে? তো আমরা আগেও বলেছিলাম ট্রুটা 1 হচ্ছে হাই ভোল্টেজকে রিপ্রেজেন্ট করে, আর 0টাকে কি রিপ্রেজেন্ট করে? 0টা লো ভোল্টেজকে রিপ্রেজেন্ট করে। 0 মানে যে 0 ভোল্টেজ তা কিন্তু নয়, দুটো ভোল্টেজ রয়েছে, একটা ধরো 5 ভোল্ট, একটা ধরো 1 ভোল্ট। তো এই 5 ভোল্টটা হবে আমার 1, হাই ভোল্টেজকে রিপ্রেজেন্ট করবে বা 1 স্টেটকে রিপ্রেজেন্ট করবে। আর যেটা এই 1 ভোল্ট লো ভোল্টেজ, ওটাকে আমরা 0 ধরে নেব। বুঝতে পারলে তো? হ্যালো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, একটু কথা বলো, হ্যাঁ, তাহলে বোঝা যাবে। আচ্ছা, তো নর্মালি যে গেটসগুলো হয় সেইগুলো কি 3টে মেন গেট আছে। 3টে মেন মানে হচ্ছে এইগুলোই হচ্ছে ইনিশিয়াল 3খানা। কি কি? অর, অ্যান্ড এন্ড আর নট। নট। অর, অ্যান্ড আর নট। এবার অর গেট যেটা আছে, যেটা আমি স্টার্ট করছি, অর গেটটা দেখতে হয়, এখানে আমি করিনি, দেখতে হয় এরকম। আচ্ছা, অর গেটটাকে কী বলবো বাই ডেফিনেশন? এটা হচ্ছে 2 ইনপুট অ্যান্ড 1 আউটপুট গেট। মানে অর গেটে তুমি 2খানা ইনপুট দিতে পারছো আর তুমি একটা আউটপুট পাবে। অর গেটকে দেখতে হয় অনেকটাই মাছের মুড়োর মতো। জাস্ট এ মিনিট। অর গেটকে দেখতে হয় এরকম, ঠিক আছে? একটু এই জায়গাটা ব্যাকা হয়। এই লেফটে তুমি 2খানা ইনপুট যেগুলো আছে এ আর বি তাকে দিলে, আর আউটপুটটাকে নর্মালি ওয়াই দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। ঠিক আছে? আউটপুটটাকে নর্মালি ওয়াই দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। তো নট গেটের আইডিয়া হচ্ছে, নট গেট বলছে অর গেটের আইডিয়া হচ্ছে একমাত্র আমি সব সময় 1 পাবো। মানে তোমার ধরো এতে তুমি 0 দিয়েছো, লো ভোল্টেজ দিয়েছো, বিতে 0 দিয়েছো, তখন তোমার ওয়াইতে তোমার কি হবে? তুমি 0 পাবে। এটা বাদ দিয়ে বাকি সব জায়গায় তুমি ওয়াইতে 1 পাবে। যখন এতে 0, বিতে 0, তখন তুমি ওয়াইতে কত পাচ্ছ? আউটপুটে কত পাচ্ছ? 0 পাচ্ছ। তুমি এবার যে কোনো একটাতে 1 করে দাও, তুমি 1 পাবে। তুমি একে 1 করে দাও, তুমি ওয়াইতেও কত পাবে? 1। তুমি বিকে 1 করে দাও, বিতেও কত, তখনও ওয়াইতে কত পাবে? 1। তুমি এ আর বি দুটোকেই 1 করে দাও, তুমি কি পাবে? ওয়াইতে 1। এই যে একটা টেবিল আমি এঁকেছি, বুঝতে পারলে তো? এগুলো মনে পড়ছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো এই যে আমি টেবিলটা এঁকেছি, যেখানটায় আমি এই ইনপুট আর আউটপুটকে দেখাচ্ছি, এই টেবিলটাকে কি বলে? ট্রুথ টেবিল। আর ট্রুথ টেবিলটা আমাকে স্টেটসগুলোকে বোঝায় যে কী কী স্টেটস পসিবল। এবার এখানটায় দেখো, যখনই তোমরা কোনো কিছু করবে যেখানটায় তোমাকে ট্রুথ টেবিল আঁকতে হবে, যদি ট্রুথ টেবিল আঁকতে দেয়, তো আর যদি 2খানা ইনপুট থাকে, বেশিরভাগ কেসেই কিন্তু তোমাদের 2টো ইনপুট থাকবে, এ আর বি। বা যদি তোমার ধরো আরেকটা ইনপুটও থাকে, সি। সবসময় তুমি চেষ্টা করবে এইভাবে তুমি এ বিকে সাজানো। মানে দেখো, তুমি আর এ বিকে কম্বাইন্ড হিসাবে যদি দেখো না, তোমার দেখবে তোমার নাম্বারটা কিন্তু ইনক্রিজ হচ্ছে। প্রথমে দুটোই 0 নিয়েছো, ঠিক আছে? তারপরে দেখো এতে 0, বিতে 1 নিয়েছো, মানে দুটো মেলালে মনে হবে 1 রয়েছে। ঠিক কি না? এই জায়গাটা বুঝতে পারলে? এতে 0, বিতে 1, তারপরে তুমি এতে 1 করো, বিতে 0 করো, দেখো 10। লাস্টে দুটোকে 1 করো, 11। মনে হবে তোমার সংখ্যাগুলো বাড়ছে, প্রথমে 0, তারপর 1, তারপর 10, তারপর 11। বুঝতে পারলে তো? একইভাবে কথার কথা বলছি যে যদি তোমার 3টে ইনপুট থাকতো, তোমার যদি এইখানটায় বি এর জায়গায় কথার কথা সি থাকতো, এর জায়গায় বি থাকতো, আর সামনে একটা এ থাকতো, 3টে ইনপুট, তাহলে ইনপুটগুলো এরকম হতো। প্রথমে সব 4টে কেসেই এ কিন্তু 0 হতো, প্রথমে 4টে কেসেই এ তুমি 0 নিতে। তারপর যেমনি তোমার বি আর সি 2খানা 1 হয়ে গেল, এবার তুমি একে 1 করো,
আর বি আর সিকে 0 করো। যদি তিনটে ইনপুট থাকে তখন তুমি এইভাবে যেতে পারো। আবার কি হবে এরপরের ঘটনা, এরপরে হবে এতে 1, বিতে 0, সিতে 1। এবার দেখো সংখ্যাগুলো কিন্তু বাড়ছে, প্রথমে সবগুলোই 0, তারপর 1, তারপর 10, তারপর 11, তারপর 100, তারপর 101, এরপর হবে নিশ্চয়ই 110, তারপর 111, তারপর 1000। বুঝতে পারছো তো? এইভাবে তিনটে ইনপুট নিলে তোমার স্যার সংখ্যাটা তিনটে ইনপুট নেওয়ার জায়গা কোথায়? অর গেটে তো শুধু দুটো অর্গেটে ইনপুট নেই। আমি নেওয়ারই বলছি জায়গা। যদি তোমাদের কোনো এমন কেস হয় যেখানে এরকম তিনটে ইনপুট নিতে হয়, সেক্ষেত্রে তোমরা ওইভাবে লিখবে। আমি তোমাকে এখানে বলছি যে এই প্যাটার্নটা মেনটেন করলে ভালো হয়, ঠিক আছে? ও, প্রথমে 0 0, তারপর 0 1, তারপর 1 0, তারপর 1 1। তিনটে ইনপুট থাকলে এরপরের সংখ্যা হয়ে যাবে 1 0 0, মানে সংখ্যাটা বাড়ছে। এই ফরম্যাটে করলে স্যার তোমার অর সুবিধা গেটে হবে। তো স্যার অর গেটে তো তিনটে ইনপুট নেওয়া যায়, মানে আমি অনেকগুলো অর্গেটের ইনপুটই কথা তো বলছি নেওয়া না, যায়। আমি এমনি বলছি ধরো তোমাকে এমন একটা ও, সার্কিট আচ্ছা। আছে যেখানে তিনটে ইনপুট রয়েছে, সেক্ষেত্রে তুমি তো ট্রুথ টেবিল যখন বানাবে, সেক্ষেত্রে তুমি যখন ট্রুথ টেবিল বানাচ্ছ তখন তুমি এ আর বি এর কম্বিনেশনগুলো কিভাবে নেবে বা এ বি সি তিনজনের কম্বিনেশন কিভাবে নেবে সেটাই আমি বললাম, আচ্ছা, আচ্ছা, যে এই আচ্ছা। প্যাটার্নটা ফলো করলে সুবিধা হয়। তো ঠিক আছে, তো তো এইটা তো আশা করছি মনেই পড়ে গেল যে অর গেটে আমার সবসময় 1 হবে, আদার দেন যখন দুটো ইনপুট 0, তাই তো? এটাই হয়ে গেল আমাদের কিন্তু অর গেটের ডেফিনেশন। যে অর গেট কি? অর গেট হচ্ছে 2 ইনপুট 1 আউটপুট গেট হুইচ গিভস 1 স্টেট বা হুইচ গিভস 0 স্টেট হোয়েন 2 অফ দ্য ইনপুটস আর 0। এইভাবে তোমরা একটা ডেফিনেশনও লিখে দিতে পারো, ঠিক আছে? তো ঠিক আছে। এবার সার্কিটটা যদি তুমি নর্মাল সার্কিট, এটা এইচএস এর বইতে ছিল, খেয়াল করো, এটা হচ্ছে রিয়েলাইজেশন। রিয়েলাইজেশন মানে হচ্ছে তুমি এখানে সার্কিটটা বানিয়েছো জাস্ট দুখানা সুইচ দিয়ে, এ আর বি দুটো একটা সুইচ রয়েছে, আর একটা ব্যাটারি রয়েছে, একটা গ্যালভানোমিটার রয়েছে। গ্যালভানোমিটারটাকেই তোমরা এই ক্ষেত্রে তোমরা ওয়াই ধরো। যদি গ্যালভানোমিটার ডিফ্লেকশন দেখায় তাহলে ধরবে ওয়াই ইকুয়ালস টু 1, আর গ্যালভানোমিটার যদি ডিফ্লেকশন না দেখায় তাহলে ধরবে ওয়াই ইকুয়ালস টু 0। সুইচ যদি অন থাকে তাহলে তোমরা ধরবে 1, অন মানে কিন্তু সুইচ বন্ধ করা, এটা নাবানো থাকবে। আর সুইচ যদি অফ থাকে তাহলে তোমরা কি ধরবে? 0 সুইচের ক্ষেত্রে, ঠিক আছে? এই সুইচের ক্ষেত্রে এবার তোমরা খেয়াল করে দেখো, তুমি এ আর বি দুটোকেই অফ রেখেছো। অফ মানে কিন্তু খোলা অবস্থা। এই সুইচগুলো ট্যাপিং কি, তো এইগুলো খোলা থাকলে অফ আর লাগিয়ে দিলে অন, ঠিক আছে তো? কারণ যখনই এটা তুমি কানেক্ট করে দেবে তখন কারেন্ট পাস করবে। বুঝতে পারছো তো? ছবিটা বড় করবো কি একবার? না না ঠিক আছে স্যার। এবার দেখো অর গেটের লজিক কি ছিল? অর গেটের লজিক ছিল যখন আমার এ আর বি দুটোই 0 হবে, মানে দুজনই অন দুজনই অফ, দুটোই খোলা রয়েছে, তাহলে কি আমার কোনো কারেন্ট পাস করবে সার্কিটে? না তাহলে আমার গ্যালভানোমিটার ডিফ্লেকশন শো করবে? না। তো ডিফ্লেকশন শো না করলে কি বলেছিলাম? না, স্যার। 0 ধরবো, তাহলে ওয়াই 0 হয়ে গেল। এবার তুমি এটাকে 1 করে দিলে, মানে এটাকে লাগিয়ে দিলে, কানেক্ট করে দিলে, তাহলে এবার কারেন্ট কোন দিক দিয়ে ফ্লো করবে? এই দিক দিয়ে হয়ে ওপর দিক দিয়ে চলে যাবে, করে আবার এই সার্কিট তো কমপ্লিট হয়ে গেল। হুম হুম। যখন গ্যালভানোমিটার ডিফ্লেকশন দেবে হ্যাঁ 1 স্টেপ হয়ে যাবে। 1 হয়ে যাবে। তুমি যদি 1 একইভাবে, হয়ে যাবে। হ্যাঁ বলো বলো কি বলছো? আচ্ছা, একইভাবে তুমি যদি বিটাকে 1 করে দাও, মানে বিটাকে কানেক্ট করে দাও, তখন কি হবে? কারেন্টটা আমার এইখান দিয়ে চলে যাবে, এইটা দিয়ে চলে যাবে গিয়ে, কিন্তু আবার গ্যালভানোমিটার ডিফ্লেকশন হবে, তার মানে আবার আমি 1 স্টেট পাবো, তার মানে আবার ওয়াই ইকুয়ালস টু 1। আর দুটোকে যদি তুমি 1 করে দাও, এ আর বি দুজনকে তুমি যদি 1 করে দাও, তার মানে হচ্ছে কি দুটোকে কানেক্ট করে দিয়েছো, তার মানে কারেন্ট ভাগ হয়ে গিয়ে দুটো রাস্তা দিয়েই যাবে। কারেন্টের এটা একটা স্পেশালিটি। কারেন্ট কি করে? ও সবসময় ভাগ হয়ে যায়। দুটো রাস্তা পেলে ও কী করবে? দুটো রাস্তা দিয়েই যাবে। যে রাস্তায় রেজিস্ট্যান্স বেশি সেই রাস্তায় নিজের কম অংশকে পাঠাবে, আর যে রাস্তায় রেজিস্ট্যান্স কম সেই পার্টটাতে বেশি করে যাবে, ঠিক আছে তো? কিন্তু যদি দুটোতে ইকুয়াল রেজিস্ট্যান্স থাকে তাহলে কী হবে? একদম কারেন্ট ইকুয়ালি ভেঙে যাবে। আই ইকুয়ালস টু I/2 আর I/2 ইকুয়ালি ভেঙে গিয়ে দুটো রাস্তার মধ্যে দিয়ে যাবে। খেয়াল রাখবে এই প্রপার্টিগুলো। এইগুলো সে কিন্তু এখানে সুবিধা হবে না, কেন কি এখানে ভাগ হওয়ার পর তো আবার লাস্টে আবার আবার ওটা গিয়ে মিলে একসাথে। যাবে অবভিয়াসলি। আবার যখন এখানে জয়েন হচ্ছে এই পয়েন্টে এসে সেখানে গিয়ে মিলে যাচ্ছে আবার।
এই পয়েন্টে গিয়ে এখানে কারচপস ল হয়ে যাচ্ছে, কেসিএল যেটাকে বলি। একটা পয়েন্টে লুপের মধ্যে একটা পয়েন্টে যদি আমার জাংশনে কারেন্ট এসে যোগ হয় তাহলে বা তাদের অ্যালজেব্রিক সাম হয়, ঠিক কি না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তো এটা ছিল আমার কি বলে অর গেট কীভাবে কাজ করে, যেটা হচ্ছে আমার বেসিক সার্কিট। যদি এবার এইখানটায় তোমাদেরকে আমি একটা জিনিস বলছি, এইটা তোমাদের কিন্তু না, এটা তোমাদের এটা আগে থাকতো কিন্তু এটা তোমাদের আছে, রিয়েলাইজেশন অফ অর গেট ইউজিং ডায়োড লজিক। ডায়োড লজিক দিয়ে তুমি কিভাবে অর গেট তৈরি করতে পারবে, ঠিক আছে? আচ্ছা, এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জিনিসটাকে বলা হয় কি বলো তো? এই জিনিসটাকে ডায়োড সেমিকন্ডাক্টর ডায়োড, পিএন ডায়োড বা সেমিকন্ডাক্টর ডায়োড। সেমিকন্ডাক্টর ডায়োড তোমাদের কিন্তু এই বছর ওই এসিসি পেপার যেটা, সেই পেপারের মধ্যে রয়েছে। আর পরের বছর মানে পরের সেমিস্টারে মানে ফোর্থ সেমিস্টারে তোমাদের অ্যানালগ ইলেকট্রনিক্সের মধ্যে ডিটেলস রয়েছে। ডায়োডে কি থাকে, দুটো অর্ধপরিবাহী যেটাকে আমরা বলি হচ্ছে সেমিকন্ডাক্টর। একটা হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর, যার মধ্যে আমার কি থাকছে, হোলস বেশি থাকছে, মেজরিটি ক্যারিয়ার হচ্ছে হোলস। আর আরেকটা হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর। এই দুটোকে ফিউজ করে ডায়োড তৈরি করা হয়। এবার ডায়োডের কি হচ্ছে দেখো, ডায়োডের দুটো টার্মিনাল আছে। এই যেখানটা আমার এই সাইডটা হচ্ছে পি সাইড আর এই লম্বা সাইডটা হচ্ছে আমার এন সাইড। যদি এবার এখানটা দেখো, আমরা বেশি ডিটেলসে যাব না, ডিপ্লিশন রিজন ফিজন ওইসব জায়গায় এখন আমরা যাব না। এখন আমরা একদম ডায়োডের মেন কাজটা বুঝবো। মেন কাজটা কি, তুমি যদি পি সাইডকে পজিটিভ দাও, মানে ধরো তুমি ডায়োডের সাথে একটা ব্যাটারি কানেক্ট করছো, ঠিক আছে? তুমি ধরো একটা ডায়োডের সাথে তুমি একটা ব্যাটারি কানেক্ট করছো, জাস্ট সিম্পল। এইটা হচ্ছে ব্যাটারিটা। তো পি সাইডে তুমি যদি পজিটিভ দাও আর এন সাইডে তুমি যদি নেগেটিভ দাও, তাহলে ডায়োডটা আমার কি হয়ে যাবে, পূর্বমুখী বায়াস বা ফরওয়ার্ড বায়াস হয়ে যাবে। ডায়োডটা হয়ে যাবে আমার ফরওয়ার্ড বায়াস। আর ফরওয়ার্ড বায়াস যদি হয় তাহলে কি হবে বলো তো, আমার ডায়োডের মধ্যে দিয়ে কারেন্ট যাবে ফ্রম পি টু এন, এই দিকে কারেন্ট ফ্লো করবে, ডায়োডের মধ্যে দিয়ে কারেন্ট যাবে, ঠিক আছে? তাহলে যদি এইভাবে যায় তাহলে কারেন্ট ফ্লো করবে। যদি তুমি পি সাইডে পজিটিভ দাও আর এন সাইডে নেগেটিভ দাও, তাহলে কারেন্ট আমার ফ্লো করবে ফ্রম পি টু এন, সার্কিট কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? তো সার্কিটের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে। কিন্তু তুমি যদি পি সাইডে নেগেটিভ দাও আর এন সাইডে পজিটিভ দাও, তাহলে আমার কি হবে, আমার যে ডায়োডটা আছে সেটা রিভার্স বায়াসে চলে যাবে, রিভার্স হয়ে যাবে, রিভার্স বায়াস হয়ে যাবে। এক সেকেন্ড, কেউ এলো। রিভার্স বায়াস হয়ে যাবে। রিভার্স বায়াস হলে কি হবে, কারেন্ট ফ্লো করবে না। রিভার্স বায়াস হয়ে গেলে নো কারেন্ট উইল ফ্লো। যদি তুমি এই সাইডটা তুমি যদি নেগেটিভ দাও আর এই সাইডটা পজিটিভ দাও, তাহলে কিন্তু কোনো কারেন্ট, নো কারেন্ট। আমি আই করে দিলাম কারেন্ট বোঝাবার জন্য, ঠিক আছে? কোনো কারেন্ট সার্কিটের মধ্যে ফ্লো করবে না। এইখানে আমরা এই ক্যারেক্টারিস্টিকটাই শুধু ইউজ করব, ঠিক আছে? তো আচ্ছা, আর একটা খুব ইম্পর্টেন্ট কথা, রিভার্স বায়াস হওয়ার জন্য সবসময় কিন্তু এই নয় যে পিকে আমায় নেগেটিভ হতে হবে আর এনকে পজিটিভ হতে হবে। যদি তুমি পি সাইডে তুমি +1 ভোল্ট দাও আর এন সাইডে তুমি 3 ভোল্ট দাও, +3 ভোল্ট দাও, এটাও কিন্তু আমরা রিভার্স বায়াস হিসাবেই গণ্য করব, ঠিক আছে? মোদ্দা কথা, রিলেটিভলি তোমার পি সাইডটা এন সাইডের থেকে কম পোটেন্সিয়ালে থাকবে, তাহলেই রিভার্স বায়াস। বুঝতে পারলে তো? যে সবসময় নেগেটিভ দিতে হবে তার কিন্তু কোনো মানে নেই। পি সাইডটা আমার এন সাইডের রেসপেক্টে কম পোটেন্সিয়ালে থাকবে। বোঝা গেল এই জায়গাটা? আচ্ছা, এবার এই ডায়োডের কেসটা কিন্তু ভালো করে বুঝবে কিভাবে ঘটনাটা ঘটছে, কি ঘটছে না ঘটছে সেই জিনিসটা আমরা দেখব। যে ডায়োড দিয়ে ডায়োড লজিক দিয়ে আমরা কিভাবে অর গেট বানাবো। এইটা হচ্ছে আমার অর গেটের সার্কিট ইউজিং ডায়োড লজিক। অর গেটের সার্কিট ইউজিং ডায়োড লজিক, দুখানা আমরা ডায়োড ইউজ করছি, D1 আর D2, ঠিক আছে?
আমি সাইডে ট্রুথ টেবিলটা সুবিধার জন্য বানিয়ে রাখলাম এ বি ওয়াই, ঠিক আছে। এবার দেখো এইখানটায় এইটা আমার ব্যাটারিটা দেখতে পাচ্ছ তো? ব্যাটারির দেখো ওপরে একটা লাইন রেখেছি, সেটার নাম দিয়েছি 5 ভোল্ট লাইন। এই 5 ভোল্টটা কিসের রেসপেক্টে 5 ভোল্ট বলতে পারবে? কারণ ভোল্টেজ যেটা হয় পোটেনশিয়াল, এটা তো একটা পোটেনশিয়াল ডিফারেন্স, কোনো কিছু রেসপেক্টে হয় তো। এইটা হচ্ছে 5 ভোল্ট, এই নেগেটিভ ব্যাটারির নেগেটিভ পয়েন্ট যেটা আছে তার রেসপেক্টে এইটা হচ্ছে 5 ভোল্ট, এই ওপরের লাইনটা, বুঝতে পারলে? ব্যাটারির অপোজিট টার্মিনাল তার রেসপেক্টে আমার এইটা হচ্ছে 5 ভোল্ট। তাহলে আমার এই লাইনটা কত হবে? এই লাইনটা কত হবে? 0। কেন? কারণ এইটা আমার পজিটিভ টার্মিনাল, এই নেগেটিভ টার্মিনালের সাথেই কানেক্টেড, মানে এদের মধ্যে কোনো পোটেনশিয়াল ডিফারেন্স নেই। এই দুটো পয়েন্টের মধ্যে আমার কোনো পোটেনশিয়াল ডিফারেন্স নেই, তাই জন্য কি এই অংশটা আমার 0, এই লাইনটা হচ্ছে আমার 0 ভোল্ট। কিন্তু আমার এই ব্যাটারির প্লাস আর মাইনাসের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স আছে। কত ডিফারেন্স আছে? 5 ভোল্টের ডিফারেন্স আছে, ঠিক কি না? ঠিক কি না? ব্যাটারির দুটো টার্মিনালের মধ্যে তো 5 ভোল্টের ডিফারেন্স আছে, তার মানে এই পয়েন্ট আর ওই উপরের পয়েন্টের মধ্যে 5 ভোল্টের পোটেনশিয়াল ডিফারেন্স হবে। বোঝা গেল? এই তো এই জায়গাটা খেয়াল রাখবে যে এই যে আমরা ধরছি 5 ভোল্ট, কার রেসপেক্টে 5 ভোল্ট হচ্ছে সেটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে। তো 5 ভোল্টটা হচ্ছে এই ব্যাটারির নেগেটিভ টার্মিনালের রেসপেক্টে। সিমিলারলি নিচের লাইনটা যেটা আছে সেটা যেহেতু নেগেটিভ টার্মিনালের সাথে কানেক্টেড, তাহলে এটা আমার হয়ে গেল 0 লাইন উইথ রেসপেক্ট টু দ্য নেগেটিভ টার্মিনাল, 0 ভোল্ট উইথ রেসপেক্ট টু নেগেটিভ টার্মিনাল। আর এই নিচের লাইনটাও যেটা আছে, যেটাকে আমরা নর্মালি গ্রাউন্ড বলে দিই, এই গ্রাউন্ড কিন্তু আর্থিং নয়, ঠিক আছে? এই জায়গায় একটা খুব কনফিউশন হবে, তোমরা যখন ইলেকট্রনিক সার্কিট পড়বে অনেক জায়গায় গ্রাউন্ড কথাটা শুনবে। এবার গ্রাউন্ড আমরা ছোটোবেলায় ক্লাস 10-এ পড়েছিলাম হচ্ছে আর্থিং করা, যেটাকে বলে, ঠিক আছে? বাড়িতে যেটা করা হয় না, যে একটা তারকে মাটির মধ্যেই পুঁতে দেওয়া হয়, ওটা হচ্ছে এক্সেস চার্জকে বার করার জন্য, ঠিক আছে? তো ওটা এক্সেস, যাতে কোনো কারেন্ট হট করে এক্সেস হয়ে গেলে কোথাও সেটা যাতে বেরিয়ে যেতে পারে, সেই কারণে ওটা করা থাকে, অ্যাপ্লায়েন্সেস যাতে সুরক্ষিত থাকে। এই গ্রাউন্ডটা যেটা ডিজিটাল সার্কিটে আমরা বলবো, এই গ্রাউন্ড কিন্তু সেই গ্রাউন্ড নয়, এটা জাস্ট একটা কনসেপ্ট, একটা যে আমরা ব্যাটারির নেগেটিভ লাইনটাকে আমরা কানেক্ট করে দিয়েছি। তার মানে হচ্ছে কি, দেখো কথার কথা বলছি আমি, এইভাবে জিনিসটা বুঝো যে ধরো একটা ব্যাটারি রয়েছে, এইটা সাইডটা প্লাস, এই সাইডটা মাইনাস। তুমি ব্যাটারিটার ভোল্টেজ মাপতে গেলে তোমাকে ভোল্ট মিটার লাগাতে হবে, তাই তো? তো ভোল্ট মিটারের একটা প্রান্ত তো ব্যাটারির পজিটিভে যাবে, অন্য প্রান্তটা কোথায় যাবে? নেগেটিভে। অন্য প্রান্তটা তো নেগেটিভে যাবে, তবেই তো তুমি ভোল্টেজটা মাপতে পারবে। না হলে কি, যদি তুমি এই লাইনটা তুমি যদি ফাঁকা রাখো, তুমি কি কোনো ভোল্টমিটার রিডিং দেখাবে? ভোল্টমিটার কিন্তু রিডিং দেখাবে, তোমাকে কানেক্ট করতে হবে। সিমিলারলি এখানটা তোমার একটা রেজিস্ট্যান্সও তোমার রাখতে পারো। তার মানে দেখো, এক সেকেন্ড, তার মানে দেখো এই যে নিচের লাইনটা কিন্তু একটা কমন লাইন, যেটার সাথে তুমি প্রায় সব অ্যাপ্লায়েন্সকে কানেক্ট করতে হচ্ছে, যেটা হচ্ছে ব্যাটারির নেগেটিভ লাইনটা। সেই কারণেই নিচের এই লাইনটাকে গ্রাউন্ড বলা হচ্ছে, যে তোমাকে সব কিছু, এই নিচের লাইনটা হচ্ছে আমার 0 ভোল্ট লাইন বা গ্রাউন্ড লাইন, বুঝতে পারলে তো? এইটার সাথে আমি সব কিছু, দেখো এই দেখো ভোল্ট মিটারটারও নেগেটিভ প্রান্তটা আমার এইটার সাথে কানেক্ট হয়েছে, তবেই আমার সার্কিট কমপ্লিট হবে, তবেই ভোল্ট মিটার রিডিং দেবে। আচ্ছা স্যার, যদি ব্যাটারি নেগেটিভ টার্মিনালটা 0 ভোল্ট না অন্য কিছু হলো, মানে সাপোজ 2 বা 3 ভোল্ট হলো আর ওদিকে 8 ভোল্ট হলো, তাহলে তো আর এটা গ্রাউন্ড হলো না। এবার ব্যাটারি তো আমাদের কিরাম বলা হয়, দেখো ব্যাটারি বলি আমরা 5 ভোল্ট ব্যাটারি বা 1.5 ভোল্ট। কথার কথা, আমরা যে তোমরা নর্মাল ব্যাটারি দেখেছো, যে 1.5 ভোল্টের ব্যাটারিগুলো, 1.5 ভোল্ট মানে কি বলো তো? এই জায়গাটা খেয়াল রাখবে, হ্যাঁ। 1.5 ভোল্ট মানে হচ্ছে এই পজিটিভ টার্মিনাল আর নেগেটিভ টার্মিনালের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে 1.5 ভোল্ট। সেইখানটায় এটা কিভাবে হচ্ছে বলো তো? এটা হচ্ছে ওই দুটো, তুমি ইলেকট্রোড পড়েছিলে মনে আছে তো? ওই দুটো ইলেকট্রোডটাকে এখানে ইলেক্ট্রোলাইট সলিউশনের মধ্যে, অবভিয়াসলি সেম ব্যাপার। কিন্তু এইখানে আমার অ্যানোড আছে, এখানে আমার ক্যাথোড আছে, আর ভেতর এটা বাইরে থেকে কানেক্ট করলে আমার কি হবে? আমার কারেন্ট এই দিক থেকে ফ্লো করবে,
সেই জন্যই এটাকে আমরা এই সাইডটা পজিটিভ ধরছি, এই সাইডটা নেগেটিভ ধরছি। কিন্তু এই যে এদের এই দুটোর মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হবে, সেই পোটেনশিয়াল ডিফারেন্সটাই কিন্তু 1.5। এখানে তুমি কিন্তু বলতে পারবে না যে কেউ একজন প্লাস আছে, কেউ একজন মাইনাস আছে। বুঝতে পারলে তো? হ্যাঁ এই 8 পয়েন্টার এই নেগেটিভ টার্মিনালের রেসপেক্টে পজিটিভ টার্মিনাল হচ্ছে প্লাস 1.5 ভোল্ট। বুঝতে পারলে তো? হুম তো এইখানটায় তুমি আলাদা করে বলতে পারবে না যে নেগেটিভ টার্মিনালটা তোমার মাইনাস হলে কি মানে পজিটিভ হলে কি হবে, সেটা কিন্তু তাহলে সেভাবে ধরা যায় না কিন্তু ব্যাপারটা ব্যাটারির ক্ষেত্রে পার্টিকুলারলি। আমি ওই ডায়োডের ক্ষেত্রে একটা আলাদা এক্সাম্পল দিয়েছিলাম, কারণ তুমি অনেক সময় কি করতে পারো, তুমি দুটো ব্যাটারি লাগাতে পারো। আমি ডায়োডের ক্ষেত্রে যে এক্সাম্পলটা দিলাম না তখন, যে পি সাইডটা তোমার কম পজিটিভ আর এন সাইডটা তোমার বেশি পজিটিভ, তুমি ভাবো না তুমি এখানে একটা বড় ব্যাটারি লাগিয়েছো আর এখানে একটা ছোট ব্যাটারি লাগিয়েছো, কিন্তু দুটোই পজিটিভ দিকটা মুভ করা রয়েছে। সেরকম একটা কেসের ক্ষেত্রে আমি বলছিলাম। বুঝতে পারলে? তুমি পি সাইডে একটা ছোট ব্যাটারি লাগিয়েছো আর এন সাইডে একটা বড় ব্যাটারি লাগিয়েছো, দুজনেরই পজিটিভটাই ইয়ে করা রয়েছে। তার মানে এই পি সাইডটাও পজিটিভ পাচ্ছে আর এন সাইডটাও পজিটিভ পাচ্ছে, কিন্তু এন সাইডটা বড় পজিটিভ পাচ্ছে যেহেতু এই ব্যাটারিটা বেশি বড়, তাই জন্য রিভার্স বায়াস হয়ে যাবে। তো সেরকম ক্ষেত্রে আমরা ওই বলতে পারি, কিন্তু একটা ব্যাটারির পজিটিভ নেগেটিভ তুমি টার্মিনাল ওইভাবে কিন্তু বলতে পারা যায় না। ব্যাটারির ক্ষেত্রে এই পজিটিভ টার্মিনালটা হচ্ছে নেগেটিভ টার্মিনালের রেসপেক্টে ওই যে ইএমএফ দেওয়া থাকে সেই সমান পোটেনশিয়াল ডিফারেন্স রয়েছে। বুঝতে পারলে তো? যে তড়িৎ চালক বল হয়, যে ইএমএফ হয় একটা ব্যাটারির, সেটা হচ্ছে ব্যাটারির পজিটিভ টার্মিনালের পোটেনশিয়াল উইথ রেসপেক্ট টু দ্য নেগেটিভ টার্মিনাল। বুঝতে পারলে তো? ঠিক আছে, তো চলো দেখা স্যার যাক। আমি বলছিলাম যে হ্যাঁ। এখানে যে এই যে আমরা এই যে জিরো লাইনটা মানে গ্রাউন্ড লাইনটা যেটা করলাম, ওটা তার মানে আমরা এই নেগেটিভ টার্মিনালের যেটা আছে নেগেটিভের সাথে কানেক্ট করছি, নেগেটিভের সাথে কানেক্ট করে দিচ্ছি। দেখো কানেক্টেড, দেখো কানেক্টেড এগুলো নেগেটিভসের সাথে কানেক্ট করা মানে কি, এই যে গ্রাউন্ড লাইনটার সাথে নেগেটিভ টার্মিনালের পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে? 0 হবে, কারণ সেম কানেকশন, তো কোনো ডিফারেন্স নেই। একই একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো তুমি এইটাকে তুমি 5 ভোল্ট লাইন বলেছি, তো তুমি আরেকটা লাইন এখানে বার করো, আরেকটা লাইন আমি বার করলাম, আমাকে বলো এই দুটো লাইনের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কত? 0। ভেরি গুড, কারণ একই। কিন্তু এই ওপরের লাইনটা আর এই নিচের লাইনটার মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কত? 5 ভোল্ট। একদম। বুঝতে পারলে তো? এবার কানেকশন দেখে আন্দাজ করবে যে কোনটা আমার কোনটা আমার কি হবে। ঠিক আছে, চলো এবার এই কেসটা আমরা দেখি, রিয়েলাইজেশনটা। সবার আগে দুটোকে 0 দিচ্ছি, এ আর বি দুটোই 0। 0 মানে হচ্ছে কি, তুমি এ আর বিকে তুমি এই 0 লাইনের সাথে কানেক্ট করছো, তাহলে আমার দেখো পি সাইডটা কি পাচ্ছে? নেগেটিভ পাচ্ছে। এইভাবে দেখো নেগেটিভ পাচ্ছে দুটোরই, তাই তো? পি সাইডটা নেগেটিভ, তো ব্যাটারি নেগেটিভের সাথে কানেক্ট হচ্ছে। এন সাইডটাও নেগেটিভ পাচ্ছে, কারণ উল্টো দিকটাও তুমি যদি খেয়াল করো ব্যাটারি নেগেটিভ দিকেই কানেক্ট হয়েছে, এই পুরোটা যদি এরকমভাবে দেখো, ঠিক কি না? তাহলে দু সাইডে সেম পোটেনশিয়াল হয়ে যাচ্ছে, দুই সাইডেই সেম পোটেনশিয়াল হয়ে যাচ্ছে। তো সেটাকে আমি কি ধরবো, যে এটা কাজ করবে না, কোনো কাজ করবে না। তাহলে আমার যদি এখানে কাজ না করে ডায়োড দুটো D1 D2 যদি কাজ না করে, তাহলে কোনো কারেন্ট ফ্লো হবে না, কোনো কারেন্ট ফ্লো হবে না এইদিকে। আর যদি কারেন্ট, আচ্ছা কারেন্টটা ফ্লো হবে কোথায় সেটা বলে দিচ্ছি। এই যে একটা রেজিস্ট্যান্স এঁকেছি না, এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হওয়ার কথা, কিন্তু কোনো কারেন্ট ফ্লো হবে না। যদি কারেন্ট ফ্লো না হয়, আচ্ছা আর একটা কথা বলো তো, একটা রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যদি কারেন্ট ফ্লো হয় তাহলে কি হয় বলো তো? রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হলে এইখানটায় তোমার ধরো এই দুটো পয়েন্টের মধ্যে একটা পোটেনশিয়াল তৈরি হয়েছে, এই দুটোর, তো সেই পোটেনশিয়াল অনুযায়ী ধরো আই কারেন্ট ফ্লো করছে, তোমার আই আর পোটেনশিয়াল আই এইখানকার যে পোটেনশিয়ালটা তৈরি হবে সেটা হয়ে যাবে V = IR। বুঝতে পারলে তো? কত কারেন্ট ফ্লো করছে তার উপর নির্ভর করবে, V = IR, মানে রেজিস্ট্যান্স আর কত কারেন্ট ফ্লো করছে, আই কারেন্ট ফ্লো করছে, সেই হিসাবে আমার এখানটায় এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ কত হবে? V = IR। ঠিক আছে তো? এবার
এই যে ভোল্টেজটা তৈরি হবে, এই ভোল্টেজটা প্লাসটা হবে ওপরের দিকে যেখান দিয়ে কারেন্টটা ঢুকছে, আর মাইনাসটা হবে যেখান দিয়ে কারেন্টটা বেরোচ্ছে। ঠিক আছে, এটা কারচফস ল এর মধ্যেই পড়ে, কারচফস ভোল্টেজ লতে এটাই পড়ে যে কারেন্ট যখন ঢুকবে কোনো একটা রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে, যেখান দিয়ে ঢুকছে সেটা প্লাস, যেখান দিয়ে বেরোচ্ছে সেটা হচ্ছে মাইনাস। তাহলে আমার ওপরটা পজিটিভ, নিচেরটা নেগেটিভ। তাহলে আমার এই ভোল্টমিটার যেটা আমার এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে লাগানো রয়েছে, সে কতটা আমার রিডিং দেবে? এই রিডিংটা দেবে যেটা VR IR দেবে, তাই তো? বোঝা গেল তো? তো এবার যদি কোনো কারেন্টই না ফ্লো করে, তাহলে V = IR কত হয়ে যাবে? কারেন্ট ফ্লো করছে না তো, 0, তাই তো? কারণ কারেন্ট ফ্লো করছে না, তার মানে I × R 0 হয়ে গেল, I 0, তার মানে I × R 0, তার মানে V 0। বোঝা গেল? তাহলে আমার যে ভোল্টমিটারটা রয়েছে, এই ভোল্টমিটারে কী হবে? কোনো রিডিং শো করবে না, রিডিং শো করবে না, সেটা আইদার 0 দেখাবে, আর বা কোনো টেকনিক্যাল ফল্ট থাকলে কম ভোল্টেজ দেখাবে, 0.12 ভোল্ট, ওটা অনেক সময় দেখায়। তো সেইটাকে আমরা কি ধরবো? লো ভোল্টেজ ধরবো। তার মানে দেখো, A যখন 0, B যখন 0, YO আমার কি বেরোলো? 0। ঠিক আছে, নেক্সট কেস করছি আমি। এবার কি করব? এটাকে আমি 0 করছি, বিকে আমি 5 ভোল্টের সাথে কানেক্ট করছি। এটাকে 0 করলাম, আর বিটাকে আমি 5-এর সাথে কানেক্ট করলাম। তাহলে এবার বলো কারেন্ট কোন দিক দিয়ে ফ্লো করবে বলো তো? খেয়াল করে দেখো, বিটা কিন্তু পজিটিভ পাচ্ছে, বিয়ের যে পিটা, এই সেটা D2টার পি সাইড কিন্তু পজিটিভ পাচ্ছে, এন সাইড নেগেটিভ পাচ্ছে, মানে এইটা ফরওয়ার্ড বায়াস হয়ে গেল। যেখানে আমার D1 যেটা আছে সেটা দু সাইডেই কিন্তু নেগেটিভ রয়েছে, তার মানে এটা কিন্তু রিভার্স বায়াসে রয়েছে, এটা কিন্তু রিভার্স বায়াসে রয়েছে। তার মানে কারেন্ট কোন দিক দিয়ে ফ্লো করবে? কারেন্ট যেটা আছে সেটা আমার ফ্লো করবে হচ্ছে এই দিক দিয়ে, কারেন্ট আমার ফ্লো করবে এইখান দিয়ে গিয়ে বি এর মধ্যে দিয়ে গিয়ে কারেন্টটা যাবে। তাহলে আলটিমেটলি কিন্তু আমার এই রেজিস্ট্যান্স যেটা রয়েছে, আর এই রেজিস্ট্যান্স যেটা রয়েছে সেই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কিন্তু কারেন্ট ফ্লো করবে। রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করলে আমার ভোল্টমিটার কী হবে? কারেন্ট দেখাবে I × R। সেটা অবভিয়াসলি প্রায় দেখতে গেলে আমার এই 5 ভোল্টের সমানই হবে। তাহলে তখন যখন আমি, এবার দেখো, এতে আমি 0 রেখেছি, বিতে আমি কত দিয়েছি? 5 ভোল্ট কানেক্ট করেছি, তখন আমি ওয়াইতেও প্রায় মোটামুটি 5 ভোল্ট পেয়ে যাচ্ছি। তুমি 5টাকে 1 ধরে নাও আর 0টাকে 0 ধরে নাও, তুমি দেখো আমার অর গেটের মতো টেবিল চলে আসছে। বুঝতে পারলে? সেম তোমরা করতে পারো কি, তোমরা যদি অপোজিট করো, বিটার সাথে তুমি 5 ভোল্ট, সরি, বিটাকে তুমি 0 করে দাও, আর এটার সাথে তুমি কি করছো? 5 ভোল্ট কানেক্ট করছো, তখন তোমার কারেন্টটা কার মধ্যে দিয়ে যাবে? ওপরেরটা D1 এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে। এক্ষেত্রেও আমার এই আর এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করছে, তার মানে এই V = IR হবে, পাবো আমরা। তাহলে এতে 5, বিতে 0, তখন আমি ওয়াইতে 5 পাচ্ছি। আর লাস্ট কেস, তুমি দুটোকেই A আর B দুটোকেই তুমি 5 ভোল্টের সাথে কানেক্ট করে দিচ্ছ, A আর B দুটোকেই তুমি 5 ভোল্টের সাথে কানেক্ট করে দিচ্ছ, তখন কি হবে? কারেন্ট আমার দুটোর মধ্যে দিয়েই ফ্লো করবে। কারেন্ট আমার দুটোর, বলেছিলাম না, ভেঙে গিয়ে দুটোর মধ্যে দিয়েই ফ্লো করে কারেন্ট, কারণ দুটোই তো আমার ফরওয়ার্ড বায়াস হয়ে গেল, তখন আমার ফরওয়ার্ড বায়াস হয়ে গেল। তখন আমার কি হবে? কারেন্ট আবার যাচ্ছে। সেক্ষেত্রে যখন আমার A5 আর B5 হবে, তখনও আমার ওয়াইটা 5 হবে। ঠিক আছে, তার মানে আমার এটা, এই যে সার্কিটটা যেটা রয়েছে, এই সার্কিটটা আমার কার মতো কাজ করছে? আমার এটা অর গেটের মতো কাজ করছে। ক্লিয়ার এই জায়গাটা? ঠিক আছে, এই যে কথাগুলো বললাম গল্পের মতো করে লেখা রয়েছে, তোমরা এগুলো পড়তে পারো, পরীক্ষার সময় এইভাবে লিখতে পারো। আর মেন ব্যাপার হচ্ছে এগুলো তো তোমরা বুঝে গেছো, এই কোনটা একটা কেসে ফরওয়ার্ড বায়াস হচ্ছে, অন্যর কেসে অন্যটা রিভার্স বায়াস হচ্ছে। তোমরা এই টেবিলটা মনে রাখলে না, এই টেবিলটা মনে রাখলে তোমরা এটাকে বানিয়ে তোমরা লিখতে পারবে। মজার ব্যাপার কি জানো তো, এটা তোমাদের যে মানে আগের যে ছিল, যারা ওল্ড সিলেবাস, তাদের একটা প্র্যাকটিক্যাল আসতো, গেটের প্র্যাকটিক্যালে, হ্যাঁ
অ্যাডার অ্যাডার না, গেট প্র্যাকটিক্যাল গেট অ্যাডার তোমাদের আছে, গেটের প্র্যাকটিক্যাল। এই গেটগুলোকে বানাতে হবে, এই যে এই ডায়োড দিয়ে, ডায়োড ট্রানজিস্টার দিয়ে গেট বানাতে হবে, বানিয়ে তাদের এবার রিডিং নিতে হবে। তো এবার এইখানটা এই প্র্যাকটিক্যালটা এতটাই সোজা, প্রচুর স্যার? টেবিল। হ্যাঁ বলো। বলছি এই একটা ছবির মধ্যেই চারটে প্রবলেমকে দেখাতে হবে নাকি মানে একটা হ্যাঁ মানে হ্যাঁ, চারটে বারবার আলাদা ছবি আলাদা আঁকতে ছবি? গেলে টাইম পাবে না। বারবার যদি তুমি ছবি আঁকতে, ছবি তুমি একটা আঁকবে, বাকি এই যে আমি দেখালাম সেগুলো গল্পর মতো করে বলে দেবে, ঠিক আছে? আচ্ছা কারণ তুমি দেখাতে গেলে প্রচুর টাইম খেয়ে যাবে। যদি তুমি, কারণ কত তোমাদের কত টাইম পাওয়া যাচ্ছে, কত টাইম পাওয়া জানো, এই 2.5 ঘন্টা টাইম, 2.5 ঘন্টা টাইম একদম দেখতে দেখতে কেটে যাবে। তো তোমাদেরকে এই নর্মাল এই ছবি আঁকতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন। এইটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি বইতে দেখবে এত এরমভাবে ছবিটা নেই, এটা আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষার ছবিটা, সেটা দিয়েছি বুঝতে সুবিধা হয় বলে। আর এই জিনিসগুলো লিখে দিতে হবে, জাস্ট গল্পের মতো করে লিখে দিতে হবে। তোমরা তো বুঝতেই পারবে, তোমরা ওই টেবিলটা যদি তোমাদের মনে থাকে, এই লেখায়ও তোমরা ভেবে চিন্তে লিখে দিতে পারবে, খুব একটা প্রবলেম হবে না। এটা হচ্ছে সার্কিট সিম্বল, বললাম আগেই। আর এটার রিপ্রেজেন্টেশন হচ্ছে প্লাস সাইন দিয়ে হয়। তুমি যদি এ অর বিকে তুমি রিপ্রেজেন্ট করতে পারবে অ্যাজ এ প্লাস বি, ঠিক আছে? তো এইখানে এবার এরপর থেকে আমরা যখনই প্লাস দেখব, যেটা বাইনারি অ্যাডিশন, কিন্তু খেয়াল রাখবে বাইনারি অ্যাডিশন কিন্তু নয়, এখানে যখনই আমি প্লাস দেখব তখনই আমি বুঝবো এবার কি হচ্ছে অর। বাইনারি অ্যাডিশনের সাথে অরের সম্পর্কটা, মানে ডিফারেন্সটা খেয়াল রাখো। বাইনারি অ্যাডিশানে 1+1 কিন্তু 10 হয়, মানে 0 আর ক্যারি থাকছে 1, কিন্তু অরের ক্ষেত্রে 1+1 কিন্তু 1 হয়। এই ডিফারেন্সটা তোমরা খেয়াল রাখবে, ঠিক আছে? তো বাকি কিন্তু যদি তোমরা দেখো বাইনারি অ্যাডিশন আর অরের বাকি দুটো কেস কিন্তু সেম হচ্ছে, 0+0 0, 0+1 1, 1+0 0, 1+0 1 সরি, আর এইখানটায় শুধু লাস্টেরটাতেই আলাদা হয়ে যাচ্ছে, ঠিক আছে? এবার আসছি পরের সেগমেন্টটায়, অ্যান্ড গেট। অ্যান্ড গেটও অরের মতো কি 2 ইনপুট 1 আউটপুট গেট, 2 ইনপুট 1 আউটপুট গেট, যেটা আমার তখন মাত্র 1 দেবে যখন আমার দুটো ইনপুট 1 হবে। এই হচ্ছে ট্রুথ টেবিলটা। একমাত্র যখন আমার দুটো ইনপুট 1 হচ্ছে তখনই আমি একমাত্র রেজাল্টেন্ট আউটপুটে 1 পাবো, না হলে বাকি সব ক্ষেত্রে 0 পাবো। এইটা হচ্ছে আমার ডেফিনেশন অফ অ্যান্ড গেট, ঠিক আছে? এটার আশা করছি মনে পড়ে গেছে এই কী বলে ট্রুথ টেবিলটা। চলে এটা নর্মাল সার্কিটটা দেখি, যেটা হচ্ছে একদম সুইচ বানিয়ে বানানো হয়। যদি তুমি এই সার্কিটটা দেখো, এখানটায় আমার দেখো দুটো সুইচ এ আর বি যেটা আছে তারা কি হচ্ছে সিরিজে কানেক্ট করা রয়েছে। কারণ তোমার দেখো, তোমাকে দুটো অন থাকলে তবেই তোমার কিন্তু অন হবে। লাস্ট কন্ডিশনটাই একবারে দেখাচ্ছি। তোমার যখন A1 B1 তখনই তুমি কিন্তু 1 পাচ্ছ, মানে তোমাকে দুটোকে কানেক্ট করতে হবে, এ কেও কানেক্ট করতে হবে, বি কেও কানেক্ট করতে হবে, তবেই সার্কিট ফুল হচ্ছে, তবেই কারেন্ট যাচ্ছে, তবেই গ্যালভ্যানোমিটার ডিফ্লেকশন দেখাচ্ছে। বুঝতে পারলে তো? একটাকে তুমি খুলে দাও, একটাকে খুলে দাও, কারেন্ট আটকে গেল। একটাকে তুমি খুলে দাও, কারেন্ট তোমার আটকে গেল। তার মানে অ্যান্ডের রিয়েলাইজেশন যদি তুমি সুইচ দিয়ে করতে চাও, তাহলে হচ্ছে দুখানা সুইচ সিরিজে লাগানো আছে, এটা হচ্ছে আমার অ্যান্ডের রিয়েলাইজেশন। আর অরের রিয়েলাইজেশন কি হবে? প্যারালেল, দুটো সুইচ প্যারালেল রয়েছে, কারণ একটা অফ করলে অন্যটা খোলা আছে, ওটা দিয়ে যাবে। বুঝতে পারলে তো? আচ্ছা, তাহলে এটা ছিল অ্যান্ড। চলো এবার অ্যান্ডের আসল রিয়েলাইজেশন যেটা পরীক্ষায় আসে, সেটা হচ্ছে দেখবে সিলেবাসে দেওয়াও রয়েছে, ইউজিং ডায়োড লজিক। ডায়োড লজিক দিয়ে দেখবো। ডায়োড লজিক দেখো তো, আগের যদি ছবিটা দেখো, সেম ছবি, প্রায় সেম ছবি, যে রেজিস্ট্যান্সটা এখানটায় ছিল সেটাকে তুমি ওপরে তুলে দিয়েছো, এটাকে তুমি ওপরে তুলে দিয়েছো, আর এই রেজিস্ট্যান্সটাকে তুমি কি করেছো? পজিটিভ টার্মিনালটার সাথে কানেক্ট করে দিয়েছো। আর ডায়োড যেটা এই দিকে মুখ করা ছিল, ডায়োডে তুমি মুখ ঘুরিয়ে দিয়েছো। ডায়োডগুলোর দেখো মুখটা ঘুরে গেছে। তাহলে এইটা আমাদের প্র্যাকটিক্যালে যখন করতো ওরা, এটা খুব ইজিলি করতো। যখনই তোমাকে সার্কিটটা অর থেকে অ্যান্ডে কনভার্ট করতে হতো, জাস্ট ওরা ডায়োডটা খুলে উল্টে দিত আর রেজিস্ট্যান্সটাকে ওপরের পার্টের সাথে কানেক্ট করে দিত, হয়ে যেত। ঠিক আছে? তো এই হচ্ছে সার্কিট। আচ্ছা, এইখানটা একটা ইম্পর্টেন্ট
চলো পরপরই বলি। এ বি ওয়াই আগে লিখে রাখলাম। এ বি জিরো, যখন তুমি এ আর বি দুটোকেই জিরো দিচ্ছ, এ আর বি দুটোকেই জিরো দিচ্ছ, তখন কি হচ্ছে দেখা যাক। দেখো এনটা যেটা আছে, এনটা আমার কি পাচ্ছে? নেগেটিভ পাচ্ছে। এনটা আমার নেগেটিভ পাচ্ছে, তাই তো? দুটোরই এন নেগেটিভ পাচ্ছে, এটা বুঝতে পারছো তো? হ্যাঁ আর পিটা, forward bias। আর পিটা কার সাথে কানেক্টেড? পজিটিভের সাথে। এই যে রেজিস্ট্যান্স দিয়ে কানেক্ট করেছি না, তাই পিটা আমার কার সাথে কানেক্টেড? ব্যাটারির পজিটিভ, মানে পিটা পজিটিভ হয়ে গেল, দুটোরই পি পজিটিভ হয়ে গেল। তাহলে কারেন্ট যাবে কি যাবে না? যাবে। যাবে, কারণ ফরওয়ার্ড বায়াস। এবার ব্যাপারটা হচ্ছে কারেন্ট কোন দিক দিয়ে যাবে? কারেন্ট যাবে এই ওপরের রাস্তা দিয়ে, কারেন্ট যাবে এই ওপরের রাস্তা দিয়ে, রেজিস্ট্যান্স হয়ে এইখান দিয়ে ঢুকে ডায়োডের মধ্যে দিয়ে হয়ে এই নেগেটিভ টার্মিনালে ঢুকবে। বুঝতে পারলে কিভাবে যাচ্ছে কারেন্টটা? হুম। এবার ঘটনাটা হচ্ছে কি, যখন এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্টটা পাস করছে, তখন কি হবে? রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কি হবে বলো তো? একটা ভোল্টেজ ড্রপ সৃষ্টি হবে। এই ভোল্টেজের অ্যাক্রসে কি হবে? একটা ভোল্টেজ ড্রপ তৈরি হবে। আর এই ভোল্টেজ ড্রপটা কত হবে? যেহেতু খেয়াল করো একটা কেস আছে, এই যে ডায়োডগুলো যখন ফরওয়ার্ড বায়াসে থাকে তখন কিন্তু ডায়োডের রেজিস্ট্যান্স প্রায় জিরো হয়ে যায়, ঠিক আছে? ডায়োডে তোমরা যদি এইচএসের যে বইতে আছে, তোমরা যদি আইভি গ্রাফটা দেখো, তখন তোমরা দেখবে ফরওয়ার্ড বায়াসে প্রায় গ্রাফটা এরকম স্ট্রেট উঠছে, মানে ভোল্টেজ দেখো কম চেঞ্জ হচ্ছে, কিন্তু তার মধ্যে আমার কারেন্ট অনেকটা বেড়ে যাচ্ছে, মানে রেজিস্ট্যান্স কিন্তু খুব কম, ঠিক আছে? খুব লো রেজিস্ট্যান্স যখন আমার ডায়োডটা কি হচ্ছে? কন্ডাক্টিং স্টেটে থাকছে, মানে ফরওয়ার্ড বায়াসে থাকছে। তার মানে প্রায় বলতে পারো বেশ হাই কারেন্টই আমার কিন্তু এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে পাস করবে। আর যদি এই অনেকটা কারেন্ট আমার এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে পাস করে, তাহলে মানে এমন অ্যামাউন্ট অফ কারেন্ট এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে পাস করবে যে এর অ্যাক্রসে, এই যে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপটা হবে, সেটা প্র্যাকটিক্যালি যদি বলি, প্র্যাকটিক্যাল হিসাবে প্রায় 4.9 কাছাকাছি হয়ে যাবে, 4.9 ভোল্টের কাছাকাছি, ঠিক আছে? এটা প্র্যাকটিক্যাল কেসে বলছি, তোমরা প্রায় 5ও হয়ে যেতে পারে, কিন্তু আমি একটু কম রাখলাম, 4.9 রাখলাম। এবার দেখো ইনপুট ভোল্টেজ কত আছে? 5 ভোল্ট। আর আমার আর এর অ্যাক্রসে কত ভোল্টেজ আমার ফল করছে, কত ভোল্টেজ ড্রপ হচ্ছে আর এর অ্যাক্রসে? 4.9। 9 ভোল্ট। আচ্ছা, ভোল্ট মিটারটা কোথায় আছে? নিচে রয়েছে, মানে এই আরটার সাথে সিরিজে রয়েছে। টোটাল পুরোটা হওয়া উচিত ছিল 5 ভোল্ট, প্যারালেলে এই পুরোটা হওয়া উচিত ছিল 5 ভোল্ট। তার মধ্যে থেকে 4.9 শুধু এই আর এর অংশটাই খেয়ে নিচ্ছে, এই আর এর অংশটাই 4.9 ভোল্ট খেয়ে নিচ্ছে। তাহলে আমার এই ভোল্ট মিটারে কত ভোল্টেজ পড়বে? 0.1। 0.1। এটাকে আমি কত ধরবো? 0। তার মানে যখন এ জিরো বি জিরো, আমার ওয়াইও তখন কি দেবে? 0। যদি আমার এই আরটায় আমার প্রায় 5 ভোল্ট হয়ে যেত, অনেক সময় 5 ভোল্ট ভালো ডায়োড থাকলে 5 ভোল্টই পড়বে, তাহলে ভোল্ট মিটার একদম 0 শো করবে। আর হয়তো কিছু কেসে দেখা যায় যে একদম 5 হচ্ছে না, ভোল্ট মিটারটা একটু কম শো করছে, ধরো 4.9, যদি ডিজিটাল ভোল্ট মিটার থাকে 4.9, 4.95, একটু খারাপ থাকলে 4.7, আর বাকিটা আমার কোথায় শো করবে? এই ভোল্ট মিটারে শো করবে। এই ভোল্ট মিটারের রিডিংটাই কিন্তু আমার ওয়াই এর রিডিং। তার মানে ভোল্ট মিটারে যদি কম দেখায়, তাহলে আমি ওয়াইতে কি নেব? 0 বা 0.1 যদি লিখতে পারি, 0.1ই লিখলাম, হুইচ ইজ 0। আর যদি আমার এখানে হাই দেখায়, তাহলে কি হবে? আমি ওয়াইটাকেও হাই ধরবো বা 1 ধরবো। এবার ধরো যদি তুমি একটা জাস্ট কেস বলছি, যে তুমি যদি এটাকে 1 করে দিতে, এটাকে তুমি 5 ভোল্টের সাথে কানেক্ট করে দিতে, তাহলে আমার দেখো আমার D1 ডায়োডটা কি হয়ে যেত বলো তো? ফরওয়ার্ড, রিভার্স বায়াস হয়ে যেত। কিন্তু D2টা তো আমার ফরওয়ার্ডে আছে, তার মানে আমার কারেন্ট কিন্তু সেই একই ডাইরেকশনে ফ্লো করতো, D2 এর মধ্যে দিয়ে ফ্লো করে চলে যেত, ঠিক কি না? তাই তখন ওয়াইটা 0ই আসতো। অবভিয়াসলি, কারণ আমার এই আর এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হয়ে যেত। এটা আমি কি করলাম? আমি বিটাকে 0 করেছি আর এটাকে 1 করেছি। 1 0-র জন্য আমি
এই 0.1ই পাবো, সরি 10 জন্য না, এটা 50 বলবো, 50, কারণ এটাকে আমি 5 করে দিয়েছি, 5 ভোল্ট করে দিয়েছি, বুঝতে পারলে তো? আচ্ছা, হ্যাঁ স্যার। এবার আসল জিনিস, লাস্ট কন্ডিশনটা, যেটা হচ্ছে আমার দুটো 1 করলে কি হবে, দুটোকেই যদি আমি 1 করে দিই এ আর বি কে, তখন কি হবে? এ আর বি দুটোকেই আমি 5 ভোল্টের সাথে কানেক্ট করে দিলাম, দুটোই রিভার্স বায়াস হয়ে গেল, দুটোই রিভার্স বায়াস হয়ে গেল, এও 5 ভোল্ট, বিও 5 ভোল্ট। এবার স্যার দেখো, পুরো কারেন্টে নো বি এর কারেন্ট, মধ্যে কোনো কারেন্ট যাবে না, ইয়েস। তুমি যদি কোনো কারেন্ট না যায়, যদি কোনো কারেন্ট না যায়, তাহলে আমাকে বলো তো এই দুটো পয়েন্টের মধ্যে, এই দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ড্রপ কত হবে? 0। না, 0, সরি, 5 হ্যাঁ ভোল্ট। হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 ঠিক, সরি, হ্যাঁ, এক সেকেন্ড, কারেন্ট, সরি ভুল বললাম, এই দুটো পয়েন্টের মধ্যে বলবো না, এই নিচের পয়েন্টটা, এই নিচের পয়েন্টটার সাথে তুমি এই পয়েন্টটা ধরো, ব্যাটারির নেগেটিভটা, কারণ এই দুটো পয়েন্ট আর এই দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ড্রপ কিন্তু সেম, এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে, মানে তুমি এই পুরো এতটা জায়গা জুড়ে যে পোটেনশিয়াল ড্রপটা নিচ্ছ, এই জায়গাটার মজার ব্যাপার আছে, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, মানে এই যে আমি বেঁকিয়ে আঁকলাম না, এই এতটা পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স, আর এই দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কিন্তু সেম হবে, ঠিক কি না? এই পয়েন্ট আর চারবার বল। এই পয়েন্টটাকে তুমি এই ওপর দিক দিয়ে এই অবধি যাও, আচ্ছা। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ওপর হয়ে, এদের মধ্যে হুম। পোটেনশিয়াল ডিফারেন্স, আর এই দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স, বিকজ এইটা আর এইটা সেম পয়েন্ট, হ্যাঁ। তাহলে এই পোটেনশিয়াল ডিফারেন্স আর এই পোটেনশিয়াল ডিফারেন্স সেম হবে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। এবার তাহলে আমার বলো এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কত? 5 ভোল্ট। 5ই হবে, একদম। কেন 5 হবে? কেন এই পয়েন্ট আর এই পয়েন্ট কেন 5 হবে? মাথায় রাখবে, এটাকে বলা হয় ওপেন সোর্স ভোল্টেজ। ধরো একটা ব্যাটারি রয়েছে, একটা ব্যাটারি রয়েছে, ব্যাটারির সাথে তুমি একটা রেজিস্ট্যান্স লাগিয়ে রেখেছো, কিন্তু এটা খোলা, সার্কিটটা খোলা, ব্যাটারির যদি ভোল্টেজ 5 ভোল্ট হয়, মানে এই নেগেটিভ লাইনের রেসপেক্টে, এই লাইনের রেসপেক্টে এই লাইনের যদি ভোল্টেজ 5 ভোল্ট হয়, তাহলে এই লাইনের রেসপেক্টে এই মাথার লাইনটা, মানে রেজিস্ট্যান্স পার করে দিয়ে এই রেজিস্ট্যান্স, এইটাও কিন্তু 5 ভোল্ট হবে, ঠিক আছে? কারণ কোনো কারেন্ট ফ্লো করছে না। তাহলে এই পয়েন্টের রেসপেক্টে এই পয়েন্টেরও যদি 5 ভোল্ট আমার হয়, তাহলে এই পয়েন্ট থেকে আমি মাথার পয়েন্টটাই রেজিস্ট্যান্স পার করে এই মাথার পয়েন্টের ভোল্টেজও 5 ভোল্টই হবে। কিন্তু যেমনি তুমি এইটাকে কানেক্ট করে দেবে, তখন আমার কারেন্ট ফ্লো হবে, তখন আমার কি হবে, এইখানে একটা ভোল্টেজ ড্রপ হয়ে যাবে, তখন আমার এখানে একটা ভোল্টেজ ড্রপ হয়ে যাবে, তখন কিন্তু আর 5 ভোল্ট থাকবে না। কিন্তু যদি ওপেন সার্কিট থাকে, যদি ওপেন সার্কিট থাকে, কারেন্ট যদি ফ্লো না হয়, তাহলে একটা ব্যাটারির পর একটা রেজিস্ট্যান্স রয়েছে, সেই রেজিস্ট্যান্সের ওপরের অংশ আর এই ব্যাটারির নিচের অংশ, এই দুটোর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কিন্তু 5 ভোল্টই হবে, ঠিক আছে তো? তাহলে সেই হিসাবে আমি যে ছবিটা আঁকলাম, এই যে দুটো পয়েন্ট, এই পয়েন্ট আর এই পয়েন্ট, এদের মধ্যেও পোটেনশিয়াল ডিফারেন্স 5 ভোল্ট হবে। আর যেটাই হচ্ছে এটার অ্যাক্রসে, মানে ওয়াইটাও আমার কত হয়ে গেল, 5 ভোল্ট। তাহলে খেয়াল করে দেখো, অর গেট হয়ে যাচ্ছে, সরি অ্যান্ড গেট হয়ে যাচ্ছে, হচ্ছে কি না? আচ্ছা। বোঝা গেল তো এই জায়গাটা? হ্যাঁ। ঠিক আছে, তাহলে এইটা তো ছিল আমার অ্যান্ড গেটের কেসটা। যা বললাম, যে কথাগুলো বললাম, সেগুলো গল্প ফর্মে লেখা রয়েছে, দেখে নিও। যদি আসে তোমাদের এই ছবিটা আঁকতে হবে, এঁকে এই লেখাগুলো লিখতে হবে। লেখাগুলো তোমরা নিজের মতো করে লিখতে পারো, বুঝে শুনে সেইভাবে লিখতে পারো, ঠিক আছে? সার্কিট সিম্বল বুলেটের মতো হয়, ঠিক আছে তো? আর বুলিয়ান সাইন ডট। হ্যাঁ, কি বলছো? স্যার বলছিলাম যে এখানে যে আমরা যে এই স্যার একবার ছবিটা দেখান একটু।
বলো। স্যার ওই যে আপনি আগের পার্টটা বললেন না যে ওই মানে এইখানে রেজিস্ট্যান্স আর ভোল্টেজের মাঝখানের এই পয়েন্টটা, হুম। আবার ওই 0 ভোল্টের ওই পাশের ওই পয়েন্টটা, ওই দুটো সেম ভোল্টেজে কেন আছে? মানে এই পয়েন্ট আর এই পয়েন্ট, এইটা কি? হ্যাঁ হ্যাঁ দাঁড়া এক সেকেন্ড, আমি বলেছিলাম এই দুটো পয়েন্ট, দাঁড়াও সরি বেশি হয়ে গেল, আমি বলেছিলাম এই দুটো পয়েন্ট, এই দুটো পয়েন্ট, আর একটু এটা উপরে উঠবে, আর এই দুটো পয়েন্ট, এই পয়েন্ট আর এই পয়েন্ট, আর এই পয়েন্ট আর এই পয়েন্ট, এই দুটোর মধ্যে ভোল্টেজ সেম, এই জায়গাটাই জিজ্ঞেস করতে চাইছো তো? হুম। তুমি দেখো না, এই পয়েন্টটার সাথে এই পয়েন্টটা আমার কানেক্টেড রয়েছে তো, হুম। এই ব্যাটা এরমভাবে, আর এই পয়েন্টটার সাথে তো আমার এই পয়েন্টটা কানেক্ট রয়েছে। তো তাহলে ওই জিরোর ওই পয়েন্টটাতে ইটসেলফই 5 ভোল্ট হয়ে যাচ্ছে নাকি? হিসাবত তো তাই মানে হচ্ছে, এই তাই হচ্ছে তো, কারণ আমার তো এটাই যেহেতু কারেন্ট পাস করবে না, আমার এই পয়েন্টটা তো 5 ভোল্ট, এই পয়েন্টটা কার রেসপেক্টে 5 ভোল্ট হবে, এই জিরোর রেসপেক্টে 5 ভোল্ট হবে, এই পয়েন্টটা, আচ্ছা। এই পয়েন্টটা আমার 5 ভোল্ট হবে জিরোর রেসপেক্টে, জিরো লাইনের রেসপেক্টে। হুম। মানে আরও ভালোভাবে বলতে পারি এই দুটো পয়েন্টের মধ্যে ডিফারেন্স হচ্ছে 5 ভোল্ট, কারণ স্যার এই পয়েন্ট আমাকে আর এই একটা পয়েন্ট কথা সেম। বলুন যে 5 ভোল্টটা কতটা পর্যন্ত 5 ভোল্ট, মানে এই আর এর এই নিচের এই পয়েন্টটা 5 ভোল্ট, আবার এই পাশে কতটা 5 দেখো আমি ভোল্ট? দাঁড়াও তোমাকে ভালো জিনিস বলে দিচ্ছি, বুঝতে পারবে। তোমরা ভোল্ট মিটারের কাজ তো করেছো, হুম। ভোল্ট মিটারের কাজ করেছো তো, ভোল্ট মিটারটা হ্যাঁ। একটা ভোল্ট মিটার নেবে, ভোল্ট মিটার নিয়ে তুমি যদি এই যে কোনো এই লাইনে, কারণ এই লাইনটা তো ব্যাটারি নেগেটিভ, তুমি ব্যাটারি নেগেটিভে আচ্ছা। ঠাকাও একটা নেগেটিভ, হ্যাঁ হ্যাঁ। অন্য পয়েন্টটা তুমি এখানে ঠাকাও, তুমি 5 ভোল্ট পাবে। আচ্ছা। এবার দেখো এই ব্যাটারির নেগেটিভ মানে তুমি এই লাইনটাও ধরতে পারছো, মানে তুমি এই দুটো পয়েন্টের মধ্যে ডিফারেন্স হচ্ছে 5 ভোল্ট, হ্যাঁ। আর এটাকে তুমি নিচ থেকেও ধরতে পারো, ধরা যায় 5 ভোল্ট আছে। এটাও 5 ভোল্ট, আর যেহেতু তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্টটা সেম, তাহলে তুমি বলতে পারো এইটাও 5 ভোল্ট, কারণ এই পয়েন্ট আর এই পয়েন্টটা তো সেম, তাহলে আমার ভোল্ট মিটারে কত পড়ছে? 5 ভোল্ট। আচ্ছা। এইটাই বলতে চেয়েছিলাম। হয়েছে। তাহলে পরেরটায় চলে যাচ্ছি। নেক্সট আসছে, আচ্ছা অ্যান্ড গেট কিন্তু ডট হিসাবে বা একসাথে, মানে এ আর বি গুণফল হিসাবে রয়েছে, তুমি ডট না দিয়েও দিতে পারো, এ আর বি একসাথেও লিখতে পারো। এইটা হচ্ছে আমার অ্যান্ড গেটের সাইন, বুলিয়ান সাইন, ঠিক আছে তো। এবার আসছে নট গেট। নট গেট হচ্ছে সিঙ্গেল ইনপুট সিঙ্গেল আউটপুট, সিঙ্গেল ইনপুট অ্যান্ড সিঙ্গেল আউটপুট। আর এটা কি হবে, এটা আমার কমপ্লিমেন্ট করে দেবে। আগের দিন একটা ওই ওয়ান্স কমপ্লিমেন্ট বলেছিলাম, মনে আছে, যে যতগুলো 1 আর 0 আছে তাদেরকে অল্টারনেট চেঞ্জ করে দেয়, 0 1 0 0। তো কমপ্লিমেন্ট করা মানে কি হচ্ছে, তুমি 0কে 1 করে দিচ্ছ, 1কে 0 করে দিচ্ছ, তো নট গেট হচ্ছে এই কমপ্লিমেন্ট করছে বা ইনভার্ট করছে, ইনভার্সন, এটাকে ইনভার্টারও বলে, ঠিক আছে। এটা আমাকে কি করছে, চেঞ্জ করে দিচ্ছে, আমার 0কে 1 করে দিচ্ছে, 1কে 0 করে দিচ্ছে। 1 তাই এটাতে একটাই ইনপুট লাগছে, তাই এটা হচ্ছে 1 ইনপুট 1 আউটপুট গেট, যেটা যদি তুমি 1 দাও, তুমি যদি ইনপুট 1 দাও তাহলে তোমাকে 0 রিটার্ন করবে, আর যদি ইনপুট লো দাও বা 0 দাও তাহলে 1 রিটার্ন করবে। সব থেকে ইজি ট্রুথ টেবিল, কিছুই নেই। রিয়েলাইজেশনটা কি হবে, তুমি গ্যালভ্যানোমিটারের প্যারালেলে তুমি কিটা লাগিয়েছো, এটা হচ্ছে রিয়েলাইজেশন। কারণ কি, যখনই তুমি কিটাকে আটকে দেবে তখন তোমার কারেন্টটা এইখান দিয়ে ফ্লো করে যাবে, গ্যালভ্যানোমিটার দিয়ে কারেন্ট যাবে না, তার মানে ডিফ্লেকশন হবে না, তার মানে গ্যালভ্যানোমিটারের রিডিং 0। তাহলে দেখো এ যখন 1, গ্যালভ্যানোমিটার 0, বোঝা গেল তো। হ্যাঁ হ্যাঁ। একে খুলে দাও, এটাকে 0 করে দাও, তখন কি হবে, তখন আমার কারেন্টটা উপর দিয়ে যেতে হবে, কারণ এখানে তো আর চান্স নেই, এ তো খুলে দিয়েছো, 0, তাহলে তখন আমার গ্যালভ্যানোমিটার রিডিং দেখাবে 1, দেখো অল্টারনেট হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে আমার নট গেটের রিয়েলাইজেশন, নর্মালভাবে সুইচ দিয়ে। এইটার ক্ষেত্রে তুমি
ডায়োড দিয়ে বানাতে পারবে না, তোমাকে ট্রানজিস্টার লজিক ইউজ করতে হবে, টিটিএল বলে, ট্রানজিস্টার লজিক, টিটিএল। আর এইটা তোমাদের প্র্যাকটিক্যালে আছে, তোমাদেরকে ট্রানজিস্টার দিয়ে তোমাদেরকে নট গেট বানাতে হবে, তোমাদের এটা প্র্যাকটিক্যালে থাকবে। আগে আগে যে থার্ড ইয়ারটা পড়তো মানে যেটা বিএসসি ওল্ড সিলেবাস যেটা ছিল 1+1+1 সিস্টেম, ওর মধ্যে তোমাদের তিনটেই তোমাদের বানাতে হতো, মানে ডায়োড দিয়ে অ্যান্ড আর অর বানাতে হতো, আর তোমাদেরকে এইখানটায় নট বানাতে হতো ট্রানজিস্টার দিয়ে। এটার ক্ষেত্রে তোমরা শুধু ট্রানজিস্টারটাই দিয়ে তোমাদের নট পরীক্ষায় আসবে বানাতে হবে, সোজা প্র্যাকটিক্যাল, মানে যদি একটু প্র্যাকটিস হয়ে যায় তাহলে 5 মিনিটে বানিয়ে নিতে পারো। হ্যাঁ, এটার মধ্যে একটা ব্যাপার আছে, ক্যালকুলেশন আছে। আচ্ছা, এইটা করার আগে ট্রানজিস্টার জিনিসটা সম্পর্কে তোমাদেরকে কিছু আমি বলতে চাইছি। ট্রানজিস্টার মনে আছে কিছু? হ্যালো, এমিটার, হ্যাঁ, কালেক্টর, বেস থাকে। খুব একটা হয়তো মনে নাও থাকতে পারে। তো ট্রানজিস্টারের ব্যাপারে তোমাদেরকে আমি একটুখানি কিছু জিনিস আমি একটু বলছি। ট্রানজিস্টার মেন একটা আইডিয়াটা বলে দিচ্ছি। ট্রানজিস্টারে এটা তো বুঝতে পারলে যে ট্রানজিস্টার তিনটে টার্মিনাল থাকে, এমিটার থাকে, বেস থাকে, কালেক্টর থাকে। এবার তুমি এইটুকুনি মাথায় রাখো যে তোমাকে যদি ট্রানজিস্টারটা চালু রাখতে হয় তাহলে তোমাকে বেসে একটা কারেন্ট পাঠাতে হবে। তুমি যদি বেসে একটা ছোট্ট কারেন্ট পাঠাও, যেটা প্রায় মাইক্রো অ্যাম্পিয়ার লেভেলে কারেন্ট রয়েছে বেসের মধ্যে দিয়ে, তাহলে হ্যাঁ বলো। স্যার কিছু দেখা যাচ্ছে না। দেখতে পাচ্ছ না কেউ? না মানে আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ স্যার, দেখা কিন্তু আপনার নাম দেখা যাচ্ছে। বাকিটা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। তাহলে তুমি একবার ইয়ে করে ব্যাক করে আবার আসো, তাহলে হয়তো দেখতে পাবে। আচ্ছা আচ্ছা। এবার যদি তুমি বেসে একটা কারেন্ট দাও, হ্যাঁ স্যার দেখা হ্যাঁ, যাচ্ছে। বেসে তুমি যদি একটা কারেন্ট পাঠাও, তাহলে কি হবে, তোমার এই কালেক্টরের মধ্যে দিয়ে হয়ে এমিটারের এই সাইড দিয়ে তোমার একটা কারেন্ট যাবে, যেটা অবভিয়াসলি একটু হায়ার অর্ডার কারেন্ট, যেটা হবে মিলি অ্যাম্পিয়ার অর্ডারের। এটা কেন আসছে বলো তো? কারণ তুমি এখানটাও একটা ব্যাটারি লাগিয়ে রেখেছো, এখানে একটা বড় ব্যাটারি লাগিয়ে রেখেছো, আর বেসের সাথেও তুমি একটা ছোট ব্যাটারি লাগিয়ে রেখেছো, ঠিক আছে? তো বেসের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করলে তবেই আমার কি হচ্ছে, এই কালেক্টরের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে। এটা হচ্ছে মেন কনসেপ্ট, বুঝতে পারলে? এইখানে আমরা এই আইডিয়াটা ইউজ করব। তো বলছি যে বেসের সাথেও তো আছে, তো বেস থেকে এমিটারে কেন যাচ্ছে না? কারণ কারণ বেসটা তো, ওটার জন্য তোমাদের ট্রানজিস্টারের ব্যাপারগুলো পড়তে হবে। বেসটা হচ্ছে সব থেকে কম কনসেন্ট্রেটেড আর সব থেকে সরু। বেসের মধ্যে দিয়ে যাবে কারেন্ট, কিন্তু খুব কম অ্যামাউন্ট অফ কারেন্ট। কারণ কি হয়, নর্মালি এই যে এই কী বলে, এই ট্রানজিস্টারগুলোতে বেস হচ্ছে সব থেকে সরু পার্ট, এমিটার, বেস আর কালেক্টরটা হয় সব থেকে বড়। মেন আমাদের জিনিসটা এমনভাবে তৈরি হয় যাতে কারেন্ট এমিটার টু বেস, এমিটার টু কালেক্টর বা কালেক্টর টু বেসে যায়। জাস্ট এ মিনিট, হ্যাঁ একটু ফোন এসেছে। হ্যাঁ দাদা বলো। এই পড়াচ্ছিলাম। হ্যাঁ বলো বলো। না গো, দেখা হয়নি। আচ্ছা, আমি তোমাকে পরে তাহলে ব্যাক করবো। আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা, শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে যে তোমার এই ট্রানজিস্টার এমনভাবে তৈরি যে আইদার কারেন্ট বা ক্যারিয়ারগুলো এমিটার থেকে কালেক্টরে যাবে বা কালেক্টর থেকে এমিটারে যাবে বেসটাকে পার করে। তো বেসটা খুব সরু হয়, বেসের মধ্যে দিয়ে কিন্তু আমার নর্মালি সেরকম ফ্লো হয় না, খুব কম ফ্লো হয়। তো বেসটাকে এবার এই যদি আমি এই ফর্মে রাখি, মানে এই কমন এমিটার মোডে, সিই মোডে যদি আমি রাখি, তাহলে হচ্ছে কি,
এই কালেক্টরের মধ্যে দিয়ে, কালেক্টর হয়ে এমিটারের মধ্যে দিয়ে কত কারেন্ট ফ্লো করবে সেটা আমার কার ওপর নির্ভর করছে বলো তো? আমি বেসে কত কারেন্ট দেবো সেটার উপর। মানে যদি আমি বেস কারেন্ট বাড়াই তাহলে আমার এই সাইড দিয়ে যে আমার কালেক্টর কারেন্ট যাবে সেটাও বাড়বে। যদি তোমাদের একটুখানি তোমরা পারলে ক্লাস 12-এর বইটা বার করে দেখো, জিনিসটা তোমরা বুঝতে পারবে। ক্যারেক্টারিস্টিক কার্ভটা এরকম হয়, এই সাইডে ধরো আইসি রয়েছে ওয়াই অ্যাক্সিসে, আর এই সাইডে ভিসি রয়েছে, মানে এই ভোল্টেজটা ভিসি হচ্ছে কালেক্টর এমিটারের মধ্যে ভোল্টেজ। আর এই যে কারেন্টগুলো পাচ্ছ এগুলো আমার বেস কারেন্টের ওপর নির্ভর করছে। যখন তুমি বেস কারেন্ট, কথার কথা ধরো 100, বেস কারেন্ট যদি তুমি 100 অ্যাম্পিয়ার রাখো, 100 মাইক্রো অ্যাম্পিয়ার, সরি নট অ্যাম্পিয়ার, 100 মাইক্রো অ্যাম্পিয়ার রাখো, তাহলে আমার কালেক্টর কারেন্ট ধরো এইখানে আছে। যদি তুমি বেস কারেন্টটাকে 150 করে দাও, আমার কালেক্টর কারেন্ট কিন্তু বেড়ে যাবে। তার মানে আমার কালেক্টর কারেন্ট কার ওপর নির্ভর করছে? বেস কারেন্টের ওপর। তুমি যত বেস কারেন্ট বাড়াবে কালেক্টর কারেন্ট তত বাড়বে। এই জায়গাটা বুঝতে পারলে তো? এবার যদি তুমি বেস কারেন্ট 0 রাখো, তুমি যদি বেস কারেন্ট 0 রাখো, তোমার কিন্তু তাহলে কালেক্টর কারেন্টও 0 হবে। যদি তোমার বেস কারেন্ট 0 থাকে তোমার কিন্তু কালেক্টর কারেন্টও 0 হবে। তো এইখানে আমরা এই জিনিসটাকেই নট গেটের ক্ষেত্রে ইউজ করা হচ্ছে। নট গেটের ক্ষেত্রে আমরা এই ক্যারেক্টারিস্টিকটাকেই আমরা ইউজ করছি। ট্রানজিস্টার কিভাবে অপারেট করছে, কি মোডে অপারেট করছে, কমন এমিটার মোডে অপারেট করছে, যেখানটায় আমি যদি, আর যেখানে কিভাবে কানেকশানটা আছে দেখো, একটাই ব্যাটারি রয়েছে, ব্যাটারিটা পজিটিভটার সাথে আমি একটা আরসি, এটাকে হচ্ছে কালেক্টর রেজিস্ট্যান্স বলে, এটার সাথে আমি কালেক্টরে কানেক্ট করেছি যাতে কারেন্টটা আমার এই দিক দিয়ে ফ্লো করতে পারে। কি যে কারেন্টটা আমার এই দিক দিয়ে ফ্লো করবে, আরসির মধ্যে দিয়ে ফ্লো করবে, সেই কারেন্টটাকে আমি বলবো কি কালেক্টর কারেন্ট। এই কারেন্টটা আরসি হয়ে এমিটার হয়ে বেরিয়ে যাবে। বুঝতে পারলে তো? এইভাবে কারেন্টটা যাবে। কিন্তু কখন যাবে কারেন্টটা? এই কারেন্টটা আরসি কারেন্টটা কখন, এই আইসি কারেন্টটা কখন ফ্লো করবে? যখন বেস কারেন্ট, বেসে তুমি একটা কারেন্ট দেবে তখনই কিন্তু এইটা ফ্লো করবে। তো তোমাকে বেস কারেন্ট আইবি দিতে হবে। তো বেস কারেন্ট, এবার তুমি ধরো বেস কারেন্ট কখন দেবে? যদি তুমি এই আইবিটাকে তুমি এই 5 ভোল্টের সাথে কানেক্ট করো, এটাকে যদি 5 ভোল্টের সাথে কানেক্ট করো, তাহলেই তো তোমার বেস কারেন্ট যাবে নাকি? বুঝতে পারছো? হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? আচ্ছা, তো কোথায় ছিলাম আমরা? আইসির মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে যদি আইবি যদি আইবি থাকে। তাহলে দেখো, এ কে যদি আমি 5 ভোল্ট করি, এখানে দেখেই বোঝা যাচ্ছে এ আর ওয়াই, এখানে তো দুটোই আছে, একটা ইনপুট একটা আউটপুট। একে তুমি যদি 5 ভোল্ট করো তাহলে আমার বেস কারেন্ট যাবে। বেস কারেন্ট গেলে আমার আইসি কারেন্টও ফ্লো করবে আরসির মধ্যে দিয়ে। এবার ঠিক অ্যান্ড গেটের ঘটনাটা ঘটছে। আইসির মধ্যে দিয়ে যখন কারেন্ট ফ্লো করছে, আমার এইখানটায় প্লাস এখানে মাইনাস, এখানটায় আমার প্রায় ওই 4.9 ভোল্ট খেয়ে নিচ্ছে। এই আরসির অ্যাক্রসে প্রায় 4.9 ভোল্ট আমার কি হচ্ছে, ড্রপ হয়ে যাচ্ছে। বুঝতে পারলে? আর তাহলে আমার এই ভোল্ট মিটার যেটা আছে নিচে, সেখানে আমার কত ভোল্ট পড়বে? 0.1 ভোল্ট। তার মানে দেখো, যখন এ আমার 5, ওয়াই আমার কত? 0.1 বা কম 0, তাই তো? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আর বুঝতে পারলে তো কেসটা? ঠিক অ্যান্ড গেটের মতো কেসটা হয়ে যাচ্ছে। আর যদি তোমরা বিটাকে 0-র সাথে কানেক্ট করো, তাহলে আমার কোনো বেস কারেন্ট যাবে না, তাহলে কোনো বেস কারেন্ট ফ্লো করবে না। বেস কারেন্ট না ফ্লো করলে কালেক্টর কারেন্টও ফ্লো করবে না। তাহলে আমার এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে আমার ভোল্টেজ ড্রপ সেটাই হবে যেটা আমার এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে ভোল্টেজ ড্রপ হচ্ছে। এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে আমার যে ভোল্টেজ ড্রপটা হচ্ছে সেটাই আমার এই দুটো পয়েন্টের মধ্যে ভোল্টেজ ড্রপ। বুঝতে পারলে তো? সেটা কত হবে? 5 ভোল্ট। একদম 5 ভোল্ট। ঠিক কার কেসটা হয়ে গেল বলো তো? ঠিক অ্যান্ড গেটের কেসটা, অ্যান্ড গেটের মতো ব্যাপারটা হচ্ছে এই ক্ষেত্রে। তাহলে এইভাবে আমরা
ট্রানজিস্টার লজিক দিয়েও আমরা কি করতে পারবো, নট গেট বানাতে পারবো। ঠিক আছে, যে কথাগুলো বললাম সেগুলো দেখবে লেখা রয়েছে, তোমরা এটাকেও নিজের লিখে সেটাকেও ইউজ করতে পারো, বা বেস্ট হচ্ছে তোমরা যদি জিনিসগুলোকে বুঝে নিয়ে সেইভাবে একটুখানি নিজের ভাষায় লিখতে পারো, খুব ভালো হয়। সব কিছু এখানে লিখে রেখেছি, দেখো। এটা অবভিয়াসলি সার্কিট সিম্বল, বিঙ্গো ম্যাড অ্যাঙ্গেলস ট্রায়াঙ্গেলের মতো দেখতে, সামনে একটা গোল্লা রয়েছে। আর এইখানটায় নট গেট কীভাবে রিপ্রেজেন্ট করা হয়, নট গেট রিপ্রেজেন্ট করা হয় এ বার হিসাবে, কমপ্লিমেন্ট, অনেক ক্ষেত্রে এ প্রাইম হিসাবেও রিপ্রেজেন্ট করা হয়। ঠিক আছে তো? ঠিক আছে স্যার। এবার বেসিকগুলো হয়ে গেছে, এবার আসছে একটু এক্সট্রা অর্ডিনারি, দ্যাট ইজ এক্সঅর গেট। এক্সঅর গেট বলো তো কী হয়, মনে আছে? এক্সঅর গেটকে অরে গেটের মতো দেখতে, শুধু পেছনে আর দুখানা লেজ থাকবে, এই একটা এক্সট্রা চাঁদ থাকবে, এটা হচ্ছে আমার এক্সঅর গেট, এ বি ওয়াই। এক্সঅর গেটের স্পেশাল হচ্ছে যে যখন একমাত্র তখনই 1 হবে যখন আমার একটা 1 আর একটা 0 থাকছে। এই কেসটা দেখো, যখন আমার দুটো এ আর বি দুটো অল্টারনেট থাকবে তখনই আমার রেজাল্টটা 1 হবে। এটা হচ্ছে এক্সঅর গেটের কেস। যখন আমার এ আর বি দুটোই 0 তখন আমি 0 পাবো, আবার যখন আমার এ আর বি দুটোই 1 পাবো তখন আবার আমি কি পাচ্ছি, 0 পাচ্ছি। তো এটাকে বলা হয় এক্সক্লুসিভ অর। যখন আমার একটা ইনপুট 1 হবে আর একটা ইনপুট 0 হবে তখন আমি এক্সঅরে কি পাবো, 1 পাবো। ঠিক আছে তো? বোঝা গেল তো এটা? হ্যাঁ স্যার। ঠিক আছে, পরের পার্টটায় যাচ্ছি। এক্সঅরকে সার্কিটটা তো দেখিয়ে দিলাম কী হচ্ছে। এক্সঅরের চিহ্নটা হচ্ছে এইটা, প্লাসকে একটা গোলের মধ্যে লিখতে হবে, এটা হচ্ছে আমার এক্সঅরের সিম্বল। আর এক্সঅরের একটা এক্সপ্রেশন আছে, এ বি বার প্লাস এ বার বি। বি বার হচ্ছে বি এর কমপ্লিমেন্ট, এ বার হচ্ছে এর কমপ্লিমেন্ট। এ এক্সঅর বি হচ্ছে এ বি বার প্লাস এ বার বি। এইখানে দুটো এ বি বার মানে কি, এ আর বি বারের অ্যান্ড হচ্ছে। ঠিক আছে তো? এ আর বি বারের মধ্যে অ্যান্ড হচ্ছে। বি বার মানে হচ্ছে বিকে নট করা হয়েছে, আর প্লাস থাকা মানে কি হচ্ছে, অর করা হয়েছে। ঠিক আছে তো? এইটা হচ্ছে, এই এক্সপ্রেশনটা মাথায় রাখতে হবে। এক্সঅরটা খুবই ইম্পর্ট্যান্ট, আর এক্সঅরেরও তোমাদের প্র্যাকটিক্যাল আছে, কিন্তু এক্সঅর তোমাদেরকে তৈরি করতে হবে। কি দিয়ে তৈরি করতে হবে? তোমাদের চিপ দিয়ে দেবে, তোমাদের আইসি চিপ দিয়ে দেবে, যেই চিপগুলোর ভেতরে তোমার ধরো অ্যান্ড গেট কানেক্ট করা রয়েছে। চিপগুলোর ভেতরে তোমার অ্যান্ড গেট কানেক্ট করা রয়েছে, তুমি শুধু পিন নাম্বার জানো যে পিন নাম্বার 1, পিন নাম্বার 2 আর পিন নাম্বার 3। পিন নাম্বার 1 আর 2তে তোমার ইনপুট রয়েছে, পিন নাম্বার 3তে তুমি আউটপুট পাবে। এরকমভাবে তোমাকে চিপ দিয়ে দেওয়া হবে। এরকম চিপ ইউজ করে তোমাকে কি করতে হবে, এক্সঅর গেট বানাতে হবে। এক্সঅর গেট কেন, তোমাদের এই চিপ ইউজ করে আরও কিছু মনে হয় বানানোর আছে, দেখতে হবে, ভুলে গেছি। তো এক্সঅর গেটের ফর্মুলা হচ্ছে এইটা, এ বি বার প্লাস এ বার বি। ঠিক আছে তো? বুঝতে পারলে? ঠিক আছে, পরেরটায় গেলাম। আচ্ছা, এক্সঅরের সার্কিট যেটা বললাম না, এই ফর্মুলাটা এ বি বার প্লাস এ বার বি, এইভাবে সার্কিটটা দেখো কিভাবে করা হয়েছে। এ থেকে তুমি কি, এটা একটা অ্যান্ড গেটে, এ হচ্ছে এই পয়েন্টটা এ পয়েন্ট থেকে তুমি অ্যান্ড গেটে গেছো, আর কি বি থেকে একটা নট গেট হয়ে তুমি আবার অ্যান্ড গেটে গেছো। তাহলে তুমি নট গেটের ফলে কি পাচ্ছ, বি বার পাচ্ছ, অ্যান্ড হয়ে গেলে কি পাচ্ছ, এ ডট বি বার। ঠিক আছে? আর এই এটাকেই দেখো, এখানটা এরকম থাকা মানে হচ্ছে তুমি টাচ করছো না। ঠিক আছে তো? অনেক জায়গায় এটা না করে, অনেক জায়গায় কিরাম করে বলো তো, এটা আমি দেখিয়ে রাখছি। অনেক জায়গায় করে কি, তোমার এই জায়গাটা যেটার সাথে টাচ করছে সেখানটা গোল করে দেবে, আর তারপর এরম নিয়ে চলে যাবে। তোমাকে বুঝে নিতে হবে যেখানটায় গোল হয়েছে সেইটাই টাচ রয়েছে, বাকি জায়গাগুলো কিন্তু টাচ করেনি। এটাও অনেক বইতে এইভাবে দেওয়া রয়েছে। আবার অনেক বইতে কি থাকে, তোমার যে জায়গাগুলো টাচ করেনি সেটা বোঝাবার জন্য এরকম করে বেঁকিয়ে যায়।
কিন্তু এইটাই বেশি সুবিধা যে তুমি গোল করে দিয়ে নিয়ে চলে যাও, ডাইরেক্ট স্ট্রেট লাইন নিয়ে চলে যাও, যে পয়েন্টটায় গোল করা রয়েছে ওই পয়েন্টটাতেই টাচ করেছে। ঠিক আছে? তো তোমরা চেষ্টা করো পরীক্ষাতে ওই জিনিসটাই ব্যবহার করতে। তো দেখে নাও, আমার এইটা হচ্ছে এ অ্যান্ড গেটে গেছে আর বিটা নট হয়ে মানে বি বার হয়ে অ্যান্ড গেটে গেছে, তাহলে দুটো মিলিয়ে আমি কী পাচ্ছি, এ বি বার, তাই তো? আর কি করছি, এটাকে আবার নট করছি, তাতে আমি কি পাচ্ছি, এবার পাচ্ছি। আর একটা সিঙ্গেল বিকে পাঠাচ্ছি, দুটোকে অ্যান্ড করছি, তাহলে আমি পেয়ে যাচ্ছি এ বার বি। দুটোকে আমি অরের মধ্যে দিয়ে পাঠাচ্ছি, ব্যাস আমি পেয়ে যাচ্ছি আমার রেজাল্টটা এ বি বার প্লাস এ বার বি, যেটা হচ্ছে আমার এক্সঅর গেট। এটাই হচ্ছে আমার এক্সঅর গেট। ঠিক আছে? তো তো এই সার্কিট সিম্বলটাও তোমাদের মাথায় রাখতে হবে, পরীক্ষা এলে এই সার্কিটটা কিন্তু আঁকতে হবে। ঠিক আছে? তো ট্রুথ টেবিল দিয়ে চেক করা হয়েছে, এটা কিছুই না, এটা একদম বাচ্চা জিনিস। তুমি ধরে ধরে চেক করছো যে তোমার এ আর বি আর এই জিনিসটাই কিনা, সেটার জন্য তুমি একটা ট্রুথ টেবিল এঁকে চেক করেছি জাস্ট। ট্রুথ টেবিল দিয়ে যদি তোমাদের দেবে না, আশা করি আগে এটা দিত, ট্রুথ টেবিল দিয়ে চেক করা, যদি আসে, দেওয়ার চান্স খুব কম, কিন্তু যদি আসে কিছুই না, তোমাকে কি করতে হবে, প্রত্যেকগুলোকে বার করে নিতে হবে। মানে এ বি, এ আর বিকে তো তুমি নর্মাল লিখবেই, তুমি কি করবে, এ বার বি বারকে বার করে নেবে। জাস্ট দেখো, যেখানে এ 0 সেখানে এ বারটা হয়ে যাচ্ছে 1, যেখানে এ 1 সেখানে এ বারটা 0। এইভাবে তুমি জাস্ট এ আর বি লেখার পর বাকিগুলো তুমি পরপর নিচে বুঝে বুঝে বসাতে পারবে। বসিয়ে তোমাকে ফাইনাল কাজ হচ্ছে এই ফর্মুলাটা নিয়ে এসে তোমায় চেক করতে হবে যে তোমার এ আর বি এর সাথে, সরি, এ এক্সঅর বি এর সাথে ম্যাচ করছে কি না। তোমাকে চেক করতে হবে যে ফর্মুলাটা যেটা, সেটা তোমার এ এক্সঅর বি এর সাথে ম্যাচ করছে কি না। যদি ম্যাচ করে যায় তাহলেই কি হয়ে গেল, ভেরিফাইড হয়ে গেল। এগুলো ছোটোবেলায় আমরা কিন্তু করতাম খুব, যাদের যাদের কম্পিউটার ছিল তাদের কিন্তু এই পার্টগুলো করতে হতো, মনে পড়ছে? ইভেন আমার মনে হয় এটা কিন্তু তোমাদের 12এও ছিল এই জিনিসগুলো, ট্রুথ টেবিল দিয়ে ভেরিফাই করা। যাই হোক, এবার হয়তো তোমাদের ট্রুথ টেবিল দিয়ে ভেরিফাই করতে দেবে না, এইটুকুনি হয়তো আসবে। আচ্ছা স্যার, বলো। গেলাম। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই, যাও। নেক্সট দুটো যে গেট আছে, একটা হচ্ছে নর গেট। নর গেটটা কি, অরের সাথে তুমি কী করছো, নট লাগিয়ে দিচ্ছ। অরের সাথে তুমি একটা নটকে কম্বাইন করছো, করে তুমি কি বানাচ্ছ, স্যার, বলো স্যার বলো। হ্যাঁ বলছি, আগেরটা তো সুইচ দিয়ে দেখালেন না, সুইচ দিয়ে দেখালেন না তো আগেরটা। এবার দেখো, ব্যাপারটা হচ্ছে সুইচ দিয়ে তুমি বেসিকগুলো করতে পারছো, এটা দিয়ে সুইচে প্রবলেম হয়ে যাবে। এটা তো নিজেই কম্বিনেশন না। আগেরগুলো যেটা ছিল মানে অ্যান্ড অর নট, ওইগুলো কিন্তু বেসিক, ওইগুলো দিয়েই সব তৈরি। এরপর যত তোমার কমপ্লেক্স সার্কিট হতে থাকবে, মানে মজার ব্যাপার হচ্ছে আমাদের কম্পিউটার পর্যন্ত আলটিমেটলি অ্যান্ড অর নট দিয়েই তৈরি। ওইগুলো হচ্ছে একদম বেসিক, যেটা ফান্ডামেন্টাল। এরপর যত কমপ্লেক্স হবে সেইগুলো সব অ্যাকচুয়ালি দেখা যাবে অ্যান্ড অর নট দিয়ে তৈরি। যেমন এই এক্সরটাও কিন্তু দেখো অ্যাকচুয়ালি কী দিয়ে তৈরি, অ্যান্ড অর নট দিয়ে তৈরি, তাই তো? কিন্তু আর বেসিক তিনটে দিয়ে, তো বেসিক তিনটে দিয়ে তোমরা যে কোনো কিছু বানাতে পারবে, যে কোনো অন্য গেটকে তোমরা বেসিক তিনটে গেট অ্যান্ড অর নট দিয়ে বানাতে পারবে। আর নর আর ন্যান্ডের স্পেশালিটি রয়েছে যে তাদেরকে দিয়ে তুমি বেসিক তিনটে গেটও বানাতে পারবে, কিন্তু আলটিমেটলি কী হবে, যদি তুমি নর আর ন্যান্ড দিয়ে বানাতে চাও জিনিসটা অ্যাকচুয়ালি কমপ্লেক্স হয়ে যায়, কিন্তু সুবিধা। তো নর গেটটা কি, নর গেটটা হচ্ছে অবভিয়াসলি এ প্লাস বি হোল বার, দেখো মানে হোল কমপ্লিমেন্ট, এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট, পুরোটার মাথায় বার রয়েছে, মানে তুমি অর করছো, অর করে তাকে পুরোটাকে নট করে দিচ্ছ, তবে তুমি নট পাচ্ছ। তো রেজাল্টটা কি হবে, তোমার অরের রেজাল্টটা তোমার কমপ্লিমেন্ট হয়ে যাবে। আর এটাকে বোঝায় কিভাবে, তুমি অরের ছবি এঁকেছো, সামনে একটা গোল্লা দিয়ে দিয়েছো, এইভাবে তুমি এটা সার্কিট সিম্বল আঁকতে পারবে। ট্রুথ টেবিলটা দেখে নাও, এটা হচ্ছে আমার অরের ট্রুথ টেবিল, আর এটা হচ্ছে আমার নরের ট্রুথ টেবিল। তুমি কি করছো, নরের ক্ষেত্রে তুমি কি করছো, এটাকে যেখানে 1 আছে সেখানটায় 0 বসিয়ে দিচ্ছ, যেখানে 0 হচ্ছে সেখানে 1 বসিয়ে দিচ্ছ। তো নরের দেখো 0 ক্ষেত্রে 1 দেবে, বাকি সব ক্ষেত্রে কি দেবে, 0। ঠিক আছে? তো এটা আশা করছি বুঝতে অসুবিধা হয়নি।
হ্যালো? না হ্যাঁ স্যার ঠিক আছে। সিমিলারলি যখন তুমি ন্যান্ড গেট বানাবে, ন্যান্ডটা কি হবে? অ্যান্ড আর নটের কম্বিনেশান, এই দেখতে ওই একই রকম হবে, অ্যান্ডের মতো হবে, সামনে একটা গোল্লা থাকবে। এটা হচ্ছে এবি হোল কমপ্লিমেন্ট। আর এইটার ক্ষেত্রে তোমার রেজাল্ট কী পাচ্ছ? ট্রুথ টেবিলটা 0 0 জন্য তুমি 1 পাচ্ছ, কারণ তোমার অ্যান্ডে যা হতো সেটার পুরো অপোজিট হবে, কমপ্লিমেন্ট হবে। শুধু 1 1 এর ক্ষেত্রে যেখানে তুমি একমাত্র 1 পেতে, এক্ষেত্রে তোমরা 1 1 এর ক্ষেত্রে কত পাচ্ছ? 0 পাচ্ছ। ঠিক আছে, এটা হচ্ছে আমার অ্যান্ড গেটের ট্রুথ টেবিল, ন্যান্ড গেটের, সরি।